ভেবো না প্রিয়তমা, তোমাকে কেউ আকাশ দিলে সূর্য দেব আমি, বৃষ্টি দিলে বৃক্ষ দেব হীরের চেয়ে দামি, নদী দিলে নৌকা দেব সবচেয়ে দ্রুতগামী। ভেবো না প্রিয়তমা, ঝাড়বাতিকেও জ্বালিয়ে দিলে তারার আলোয় ভরিয়ে দেব পথ, নোলক দিলে বানিয়ে দেব রং ধনুর ওই নথ। কেউ যদি দেয় মল, আমি দেব স্রোতের ছলাৎ ছল, সোনায় বাঁধা গ্রন্থ দিলে প্রতিশ্রুতি ঠাসা, আমি দেব বর্ণমালা আমার মাতৃভাষা। কেউ যদি দেয় বিশ্বজোড়া বাড়ি, আমি তো দেব মাত্র 10 হাত লজ্জা ঢাকা শাড়ি। শৈশবে এক বাউন্ডুলে ছেলে তার পাঠ্য বইয়ের পড়ার ফাঁকে লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতেন। তো তার মা একদিন তাকে বললেন, এই কবিতা লিখলে বা কবি হলে কি ভাত জুটবে? কিন্তু ছেলে তো বুদ্ধিদীপ্ত, তার উত্তরটাও সেরকম। মাকে বললেন, মা, যারা কবিতা লেখে না তাদেরও কি ঠিকমতো ভাত জোটে? বাংলা সাহিত্যের অবারিত আকাশে একটা নাম যথেষ্ট জলজলে এবং রাষ্ট্রীয় সম্মাননাও পেয়েছেন। তিনি হচ্ছেন আমাদের সবার পছন্দের রেজাউদ্দিন স্টালিন। আজকের পোস্টমর্টেমের 22 নম্বর পর্বে তিনি হচ্ছেন আমার অতিথি, হবে তারই পোস্টমর্টেম। নিশ্চয়ই শুনছেন রেডিও টুডে 89.6 FM। একই সঙ্গে এই মুহূর্তে ফেসবুক লাইভেও যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে। চাইব প্রত্যেকেই এই ভিডিওটা শেয়ার করতে থাকবেন, শুনতে থাকবেন আমাদের কথাবার্তা। কথা বাড়াচ্ছি না, চলুন আমরা আমাদের অতিথির সঙ্গে পরিচিত হয়ে নেই। স্টালিন ভাই, আমি আসলে এতক্ষণ যেভাবে কথা বলছিলাম এটা বলতে যে আমি একটু আটকে যাচ্ছিলাম, দম আটকে যাচ্ছিল, কারণ আপনার সঙ্গে আসলে সম্পর্কটা হচ্ছে খুবই ঢেলে ঢালা একটা সম্পর্ক এবং আপনাকে দেখলে ভালো লাগে এবং এ কারণে রেডিওতে খালি শুনছেনই না, আপনারা সবাই দেখছেনও, কারণ আমরা ফেসবুক লাইভে আছি। যথারীতি আপনাকে আজকেও খুব নায়কের মতোই লাগছে। আপনি নায়কোচিত একজন মানুষ, নায়কোচিত একজন কবি, সাহিত্যিক, এবং সাহিত্য পাড়ায় আপনার আনাগোনা বহু বছর ধরে, একদম ছোটবেলা থেকে। যেটা বললাম একটু আগে, যে গল্পটা বললাম, সেই গল্পটা কিন্তু ওই বাউন্ডুলে ছেলেটারই। তার আগে শুরুতে একটু বলেন, আপনার এই নামটা নিয়ে কিন্তু মানুষের জানতে চাওয়া। আমিও যতবার বিভিন্ন মাধ্যমে আপনার নাম শুনেছি, যে রেজাউদ্দিন পর্যন্ত ঠিক আছে, কিন্তু স্টালিন যাই বলি না কেন, এই নামটার আসলে কাহিনীটা কি একটু বলবেন? কাহিনীটা আমি আমার মায়ের কাছে শুনেছি, যে আমি যখন জন্মগ্রহণ করলাম তখন কয়েকদিন পরে তো মানুষ নাম দেয়। জি। তো আমাদের আমার মায়ের চাচাতো ভাই ছিলেন, তার নাম হচ্ছে হবিবুর রহমান। আচ্ছা। উনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যোদ্ধা ছিলেন। তো ওই যুদ্ধের সময় উনি পায়ে গুলি লাগে এবং উনি ডিফেক্ট হয় পাটা, তো একটু খুঁড়িয়ে হাঁটতেন, কিন্তু খুব বুদ্ধিদীপ্ত এবং খুব পরেশগার মানুষ ছিলেন। আচ্ছা আচ্ছা। উনি এসে বললেন, রেবা, তোর ছেলে তো বেশ নাদোষ হয়েছে, ওর নাম রাখতে হবে স্টালিন, কারণ এখন পৃথিবী কাঁপানোর নাম হচ্ছে স্টালিন, ওর নাম স্টালিন থাকবে। আমার বাবা আমার মা দুইজনই বললেন, ঠিক আছে, আপনি যখন মুরব্বী বলছেন তো ওই নামই থাকুক। তো আমার বেসিক্যালি পুরো নামটা হচ্ছে শেখ রেজাউদ্দিন আহমেদ। আমার বাবা এটা সার্টিফিকেট নাম রেখেছিলেন। আর আমার এই স্টালিন নামটা ছোটবেলা থেকে যুক্ত ডাক নাম হিসাবে সেইভাবে হলো। এবং আমার গ্রামের, ওরা তো অত লেখাপড়া জানে না, গ্রামে নলভাঙা গ্রাম, 12 বাজার, যেখানে আমাদের সুলতানি আমলের সমস্ত নিদর্শন আছে। ইভেন গাজী কালু চম্পাবতীর যে গল্পটা আমরা শুনি, ওটা আমাদের ওই 12 বাজার অঞ্চলে, এবং সেটা খুবই দর্শনীয়, হাজার হাজার মানুষ সেখানে দেখতে যায়। আর সুলতানি আমলের সে মসজিদগুলা আমরা সেখানে এখনো আছে, এবং সবচেয়ে আশ্চর্য, মসজিদের সঙ্গে একটা দুর্গ ছিল, এবং সেই দুর্গের পাশে একটা পুকুর ছিল। এখনো খুব আশ্চর্য যে সেই পুকুরগুলো পানি 1 ইঞ্চিও কমেনি, এবং এত টলটলে সেই পুকুরের পানি অসাধারণ। আমি এখনো বিশ্বাসের সঙ্গে দেখি যে এত পুকুর শুকিয়ে গেল, আমাদের সেই নদী বাওড়ের শুকিয়ে গেল, কিন্তু পুকুর তো শুকায় না, মাঝে যা কি, এটা আমি ভাবি। আর মাঝে মাঝে ওখানে যখন যাই গ্রামে, তখন দাঁড়িয়ে একটু দেখে যাই। এবং ওই দুর্গগুলোর প্যাটার্নটাও আলাদা, ইটগুলো আলাদা, ভেতরে মানুষ নামাজও পড়ে। তো আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর খনন করে ওটা রিবিল্ড করেছে। জি। আমাদের গ্রামের অনেক ঐতিহ্য আছে, আমরা অনেক গল্প আছে, জিনপুরীর গল্প থাকে, ওগুলো গ্রামে খুব প্রচলিত, এইসব এইগুলো নিয়ে।
আর সবচেয়ে বড় হচ্ছে যে এই নাম, আমার নাম তো স্টালিনকেও গ্রামের মহিলারা উচ্চারণ করতে পারতো না। হ্যাঁ, মহিলারা আসলে কি তারা বলতো, আপনার যেই সময় নাম রাখা হয়েছে এটা হচ্ছে 60-এর দশকের মাঝামাঝি একটা সময়, আপনার জন্মসাল যদি আমরা চিন্তা করি, আমার 1962। হ্যাঁ, আপনার কিন্তু সার্টিফিকেট 1961, কারণ তখন ওই স্কুলের টিচার না তারিখ দিয়ে দিত, মানে আমাদের জিজ্ঞেস করতো না। তারা মনে করতো একটু বাড়িয়ে দিলে ও হয়তো চাকরি তাড়াতাড়ি পাবে, সরকারি চাকরি, এইসব কারণে দিত আর কি। যাই হোক, আমার 1 বছর আমার বেড়ে গেছে ওখানে। আমার বয়স হলো 1962 সালের 22 নভেম্বর। তো আমার গ্রামে যখন যেতাম শহর থেকে, তখন গ্রামের সব মহিলারা বলতো, ইস্টাকিন কেমন আছিস? আমার দাদি, আচ্ছা আচ্ছা, আমার আপন দাদি খুব ছোট বয়সে মারা গেছেন। আমার দাদা আরেকটা বিয়ে করেন, এবং সেই দাদি আমাকে ডাকতো যেন কি জানো, স্ট্যালোন। হ্যাঁ, ইস্টাকিন, স্ট্যালোন, স্টাইলিন, আর শেষ নাই নামের। আর আমি কিছুই প্রথম দিকে খারাপ লাগতো, পরে ভাবছি যে ইংরেজি নাম, এই যে রুশ নাম, এই নাম তো এদের উচ্চারণ করার কথা, রাশিয়ান একটা নাম, বিখ্যাত নাম, সেটা আমার নামের সঙ্গে যুক্ত হয়ে গেল। তো পরবর্তীকালে আমি ওই যখন কবিতা পাঠাতাম শেখ রাজাউদ্দিন আহমেদ ব্র্যাকেট স্টালিন। তো এটা আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম যশোর এম কলেজে, তখন এরকম ভাবেই উন্মেষে কবিতা পাঠালাম। তখন উন্মেষের সম্পাদক ছিলেন মহসিন শস্ত্রপাণি, এর সঙ্গে যুক্ত ছিলেন মতিন বৈরাগী, কাজী মঞ্জুর, সমুদ্রগুপ্ত, এরা। তো মতিন বৈরাগী কবিতা দেখতেন, উনি আমার নামটা ছোট করে দিয়েছিলেন, রেজাউদ্দিন স্টালিন। আচ্ছা, ওই শেখোবাদ আহমেদাবাদ রেজাউদ্দিন স্টালিন। উনি আমার একটা কবিতা হাঁটতে থাকো, হাঁটতে দাও, অথবা হাঁটতে থাকো না হাঁটতে দাও, ওকে হাঁটতে দাও, এই কবিতাটা উনি এই নামে ছাপলেন উন্মেষে। তা দেখলাম যশোরের সবাই খুব পছন্দ করলো কবিতাটা, ঢাকাতেও খুব দারুণ কবিতা লিখেছে। এবং এরপরে কোন ক্লাসে পড়েন? তখন আমি ইন্টারমিডিয়েটে সবাই উঠেছি। আচ্ছা আচ্ছা। আর আমি যখন ক্লাস 5-এ পড়ি, একটা গল্প আছে যে, সরি 5-এ না, আমি যখন ক্লাস 2-3-তে পড়ি, সেবার সঙ্গে আমার আম্মার টিচার ছিলেন। তো আমি একদিন দেখলাম, আমার মা বললো আজকে তুমি যাবা স্কুলে। আমি স্কুল ফাঁকি দিতাম সবসময়। এবং আমার মনে আছে যে একবার জিওগ্রাফির পড়াতো, আমি কোনোদিনই করতাম না। আমাদের সিন কাদরা নামে এক মহিলা ছিল, না কি নাম, সে টিচার আমাদের, সে আমাকে সবসময় রোদের মধ্যে নীল ডাউন দিয়ে দিত বালির উপরে, কারণ লেখাপড়া পড়াতো। কোনোদিন কি ভূগোল এগুলো আমি পড়ি নাকি, পড়া লোক মানে এসব পড়তে ভালো লাগে না, কি শোন, তখন ওই লিচু টিচু এগুলো পাড়া এ করা, বহুদিন ধরাও খাইছি। তো যাই হোক, তো আমার মা দেখে, আমার আম্মাও টিচার ওই স্কুলে, দেখে যে দূরে বালির উপরে কান ধরে দাঁড়িয়ে আছে। মাঝে বললো যে আমি আজকে বাসায় নিয়ে যাবো, নিয়ে গিয়ে তো খুব গালিগালাজ করলো এবং বললো ওই স্কুলে তোমার পড়তে হবে না, তুমি নিউ মার্কেট প্রাইমারি স্কুলে ভর্তি হও। তো আমাকে স্কুল বাদ ওখানে স্যারদেরকে বসলো, খুব দুরন্ত, আপনি একটু দেখে রাখবেন। আর এইটা বলার পরে স্যারা তো পেয়ে বসলো, মানে সবসময় আমাকে মায়েদের বক্তব্য ছিল যে আপনার হাতে দিয়ে গেলাম, আপনার হাতে দিয়ে গেলাম, তো এরকম হাড্ডি আমার মাংস। তো ওই ক্লাস 3 থেকে আমাকে 4-এ ভর্তি করে দিল, মানে 1 বছর আরো এগিয়ে দিল। ভালো কথা। তো ওখানে একটু পড়াশোনা করতাম, কারণ হেডমাস্টার খুবই মারধর করতো, আর টিচাররা খুবই কড়া শাসনের মধ্যে রেখেছিল। তো সেখানে একটু পড়াশোনা করতাম। আর ওই ক্লাসের মধ্যে বন্ধু বান্ধবের সঙ্গে মারামারি লাগতো, তখন স্যাররা বলতো এখানে মারামারি না করে মাঠে যাও, 2জন মারামারি লাগো, কে যেতে দেখি। আচ্ছা, তা আমি অনেক সময় জিতে যেতাম। এইসব চলতো। আমি সরকার ব্যায়াম করতাম, কারণ ওই একটা গল্প পড়েছিলাম, জো লুই, সে ওই যে বেহুলা বাজায় ভিক্ষা করতো, তার এই বেহুলা বাজাতে হাত দুর্বল হয়ে গেছিল, পাড়ার ছেলেরা তারে খুব ইয়ে করতো, টোন করতো এবং তাকে খুব ইয়ে করতো। তো আমি চিন্তা করলাম তো এটা তো হওয়া যাবে না, এখন থেকে ব্যায়াম ট্যাম করতে হবে। ছোটবেলায় বুঝতেন, ছোলা খেয়া তারপরে ব্যায়াম করতাম। আর আমার ব্যায়াম করতেন স্কুল জীবনে, এটা বুঝে গেলেন আপনি। এবং ওই যশোরে থেকে উপরের ঝোলে লম্বা হতে হবে, রিং, হ্যাঁ, তারপরে বুক ডাউন দেওয়া, দৌড়ানো, স্কুলে যেসব পিটি শেখাতো, মারামারি করার জন্য বিরাট কাজে লাগতো। আর বিহারিরা তো খুব ডেঞ্জারাস ছিল, ওরা সবসময় ছুরি চাকু নিয়ে ঘুরতো। আর ওই পাড়ায় থাকি, সুতরাং আমি তখন 4-এ উঠে গেছি, 5-এ ভর্তি প্রায় হয়ে যাব, তখন তো মারামারি খুব চমৎকার ভাবে চলছে। আর আমাদের এক বন্ধু ছিল সাব্বির, বিহারি, আমাদের একটু বড়, সে আমাদের সবসময় 71 দেখেছেন আপনি? দেখেছি, এটা মনে আছে আমার। তো ওই 71-এ আপনার 8-9 বছর বয়স। হ্যাঁ, ওই গল্পটা বলবো যে আমি কবির একটা 5-এর, সেটা একটু বলে আসি। তো এই বিহারিদের সঙ্গে থাকতাম, আমি উর্দু শিখে গেলাম ভালো। তো সাব্বির এসে আমাদেরকে খুব মারধর করতো, তো আমরা ওর সঙ্গে আবার আড়ি নিয়ে নিতাম যে আজকে তোমার সঙ্গে আমরা খেলবো না। ও আবার এসে আমাদের পটাতো, আবার মারতো, আবার চলে, এই ছিল আর কি। তো এই হলো অবস্থা। এইভাবে শৈশব কৈশোর চলছিল। ঘুড়ি উড়াতাম,
আর ঘুড়ি হ্যাঁ, ওড়াতেন, আর এই কালার আছে না ঘুড়ির, নানা রকম বর্ণের ঘুড়ি বানাতো। আচ্ছা, মানে আমাদের বিহারিরাও বানাতো আর ঘোপের লোকেরাও বানাতো যশোরের। তো আমরা কিনতাম 15 পয়সা কিংবা 4 আনা দিলে ভালো ভালো ঘুড়ি দিত, ওইগুলো এনে উড়াতাম এবং কাটাকাটি সুতা মাঞ্জা দিতেন? মাঞ্জা তো দিতাম, কাজ গুঁড়া করে এগুলো মাঞ্জা দিতাম, এমন ধার দিতাম যে অন্য ঘুড়িতে লাগলে যেন কেটে যায়, এগুলো করতাম। সে খুব আনন্দের দিন, ওই সব দিন তো আর খুঁজে পাওয়া যাবে না। ফুটবল খেলতাম। তারপরে ওই আমার আম্মার স্কুলে যে গল্পটা আমি বলছিলাম, যে আমার স্কুলে তখন, তার আগে আমি একটু বলে নেই, কারণ সবাই গল্পে এমন ডুব দিয়েছেন, আপনারা আসলে কোন স্টেশনে আছেন, কোথায় আছেন এটাও ভুলে যেতে পারেন। একটু মনে করে আর 2-3 বার শুনে ফেলে তাহলে নামটা ভোলে না, এটা একটা বড় কাজ। আমরা অনেক নামই ভুলে যাই, আর নামটা একটু আনকমন। আমি একটু কষ্টে শিষ্টে যদি মনে রাখা যায় তাহলে আর জীবনে ভুলে তাহলে আর সে ভুলবে না। না, যেরকম আমি আমেরিকান এম্বাসিতে ভিসার জন্য দাঁড়ালাম, যখন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে আমাকে নজরুলের উপরে বক্তৃতা করার জন্য তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া আমাকে আমন্ত্রণ জানালো, আমি তখন ভিসার জন্য দাঁড়ালাম। তো অনেক কথাবার্তা জিজ্ঞেস করলো, তারপরে বললো যে হ্যাভ ইউ এনি কালেকশন অফ পোয়েম। তা আমি দিলাম আমার বইটা, সিলেক্টেড পোয়েমস অফ রেজাউদ্দিন স্টালিন। দেখে টেকে বললো যে ইউ হ্যাভ এ টেরিফিক নেম, হ্যাভ এ গুড জার্নি। তার মানে বুঝলাম যে ভিসা হয়ে গেছে। নামের একটা সুবিধা ছিল, এখানে একটা সুবিধা পেলাম। আর অসুবিধা হচ্ছে যে আমি যখন ঢাকায় এলাম, এর মধ্যে যশোর থাকা অবস্থায় আমার কবিতা কিন্তু ছাপা হয়ে গেছে দেশ পত্রিকায়, জিজ্ঞাসায়, ভারতের সব বড় বড় কাগজে এবং বিচিত্রায়। কিন্তু ঢাকায় আসার পরে কবি আল মুজাহিদি কিংবা আহসান হাবিব ওরা ছাপছিলেন না এই নামে, আর রফিকা যাত্রা বলছেন এই নামে কবিতা ছাপবো না। আচ্ছা, তো আমি খুবই মুষ্টে পড়ছিলাম বারবার যে নামটা আবার চেঞ্জ করবো কিনা, আমাদের না খাপ খাচ্ছে না, তো খুবই অনেক বিদেশি মনে হচ্ছে। কিন্তু আমি চিন্তা করলাম আবার এর মধ্যে তো আমি পরিচিত হয়েও গেছি অনেকটা, হ্যাঁ, তো এই নামটা আবার চেঞ্জ করে আবার নাম রাখা, ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি। আমি চিন্তা করলাম যে কবি তো হইতে হবে, আর কবি যদি হতে হয় নামে কি যায় আসে, জসিমউদ্দিন নাম তো কোনো আধুনিক নাম না। আচ্ছা, এটাও তো মানুষ খেয়েছে। গোলাম মুস্তফা কি নাম, কাজী নজরুল ইসলামও কোনো আধুনিক নাম না। তো এইগুলা মানুষ যদি নিয়ে থাকে, যদি সৃষ্টি ভালো হয়, আরজালি মাতব্বর, এসব নাম তো কেউ মাতব্বর আর কি তা, কিন্তু যদি আমার কর্মটা ঠিক থাকে তাহলে নাম এমনি কর্মই আমার নামকে মহিমান্বিত করবে। আমি তখন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমার খুব ঘনিষ্ঠ ছিল, আমাদের সিনিয়র, ওরা 70s কবি, আমি 80s। আমি 1983-তে ঢাকায় একেবারে থাকার জন্য চলে এলাম, এর আগে টুকটাক এসেছি। রুদ্র আমাকে খুব পছন্দ করতো। রুদ্রকে বললাম, রুদ্রদা আমি তো খুব বিপদে আছি। কি বিপদ? বললাম যে আমার নাম চেঞ্জ করে দিতে চায় রফিক আজাদ, আহসান হাবিব, আল মুজাহিদি, তারা বলে এই নামে কবিতা ছাপবে না। শোনো, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এই নামে আমার কবিতা তারা ছাপে না, আমার নামের কারণে। নাম কেন রুদ্র আগে বসবে? আমি এসব পরোয়া করিনি, আমি লিখে মোহাম্মদ শহীদুল্লাহ রুদ্র হতে পারে, হ্যাঁ হতে পারে, কিন্তু আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছি, আমার কবিতা ছাপে না, তাতে কি যায় আসে? মিয়া নাম চেঞ্জ করবো না, করলেই শেষ। আমি বললাম তাহলে আর আমি চেঞ্জ করবো না। এই লোকটা সবসময় মনে হয় খুবই তেজি ব্যাপার ছিল। তো আমি রুদ্রর কথা শুনলাম এবং রুদ্রদা বলতে, তোমার নাম তো খুব সুন্দর ফিট করছে, এই নাম তো পরিচিত হয়ে গেছে, এটা কেন চেঞ্জ করবা? ওই ওরা বললেই হবে নাকি? আচ্ছা, তো তুমি নাম রাখো, যাও। আচ্ছা, মায়ের সাথে কি যেন একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছিলেন। ওই যে ছোটবেলায় সেটা যে কবি হওয়ার জন্য আরো আগ্রহ কেন বাড়লো, সেই গল্পটা হচ্ছে যে কবি সুফিয়া কামাল তখন আয়েশা সর্দার যশোরের, উনি খুব নামকরা মহিলা ছিলেন, ওনার সেবা সংঘ সমিতি ছিল, পাশাপাশি উনি সেবা সংঘ স্কুল, আমার আম্মা স্কুলে চাকরি করতেন, আর সেবা সংঘ সমিতিতেও আমার আম্মা ওখানে শতদল নামে একটা পত্রিকা বেরোতো। আচ্ছা, ওই পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন, সম্পাদক ছিলেন আয়েশা সর্দার, আর ভারপ্রাপ্ত সম্পাদক মশিউল আজম, উনি এখনো বেঁচে আছেন, আয়েশা সর্দার মারা গেছেন, আর আমার আম্মা হলো সহকারী সম্পাদক। তো ওখানে তো ওরা একবার ওই পত্রিকার পক্ষ থেকে সুফিয়া কামালকে আমন্ত্রণ জানিয়েছিল যশোরে। তো সুফিয়া কামাল এলেন, আমি তার চিনি না সুফিয়া কামালকে, আমরা কবিতা টবিতা পড়েছি, চৈত্র নিষেধে চাঁদিমায় বসে শুনিয়াছি রূপকথা, মনে বাজিয়াছে সুদ ও রানী দুঃখিনী মায়ের ব্যথা, এসব পড়েছি। তারপরে তা আমি দেখলাম যে খুব সফেদ কাপড় চোপড় পরা, খুব সুন্দরী, বেশ দেখতে ভালো একজন ভদ্র মহিলা, খুব নম্র, চশমা চোখে উনি এলেন এবং আমাদের ওই অনেক লোকজন তাকে দেখতে যাচ্ছে। কত? এটা 1969 সাল, 1969-এর শেষ দিকে। আচ্ছা, তখন তো দেশের অবস্থাও আসলে খুব উত্তাল।
তো আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, দেখলাম যে সুফিয়া কামালকে ওই যে হোটেলে আমরা সকালে রুটি টুটি এনে খেতাম, আমার অনেক সময় নাস্তা না করে স্কুলের মর্নিং স্কুল চলে যেতাম, মা তখন ওই হোটেল থেকে রুটি আর একটু ওই কি বলে ওটাকে, কালাইয়ের ডাল, না ওইটা ছোট ছোট করে যে মাংসের কাবাব দিয়ে একটা ওরা লটপটি বলে, এটা কিছু একটা বানাতো, ওটা খুব টেস্টি। আমি মার বলতাম ওইটা খাবো। এটা 2টা বড় বড় রুটি, ওই যে চাপাতি রুটি, ওইটা দেখতাম। এখনো খুব, এখন তার ওইটা হয় না, এগুলো বানাইতেও পারে না। তো যাই হোক, দেখলাম সুফিয়া কামালকে ওইগুলো এনে দিচ্ছে, লুচি, তারপরে বড় বড় রসগোল্লা, এইগুলা খুব খাওয়াচ্ছে। আর সুফিয়া কামাল অল্প অল্প খাচ্ছে। আমি চিন্তা করলাম এইরকম আদর যত্ন করে খাওয়াচ্ছে কি এটা। আপনি তো চেনেন, নাম চিনি, আমি তো ছবি তখন তো আর সুফিয়া কামাল দেখিনি, টেলিভিশনেও দেখা যায় না, টেলিভিশন ছিল না সে সময়। তো আমার মাকে জিজ্ঞেস করলাম, মা এত আদর যত্ন করে তোমরা খাওয়াচ্ছ এই ভদ্র মহিলাকে? উনি কবি সুফিয়া কামাল, পড়ো নাই তার কবিতা, চৈত্র নিশীথে চাঁদিমায় বসি, তারপরে সৌদ ও রানী দুঃখিনী মায়ের ব্যথা, ওই কবিতার কবি। আমি চিন্তা করলাম কবিরা এরকম মানুষ হয় নাকি? আমার কবিরা এরকম মানুষ হয় নাকি? আচ্ছা, তো একটা অন্য জিনিস, একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, তো আমার মা বললো, আমি বললাম যে এরকম বললো কি যে তুমি যদি কবি হতে পারো তাহলে সবাই তোমাকে এরকম আদর করবে এবং খাওয়াবে। তাই বললাম আমি কবি হবো। তখন আমি কবি হব, এত ভালো ভালো খাওয়া, আমি যেমন বিমান চালাবো, পাইলট হব, তারপরে ডক্টর হবো, ইঞ্জিনিয়ার হবো, আমি কবি হব না। কবি হবো মানে এই এত ভালো খাওয়া, এত যত্ন করে, হ্যাঁ, মানুষ এটাই তো হওয়া উচিত, এটাই তো হওয়া উচিত। তো আমার মা বললো, তারপরে কিছুদিন পরে মা বলতেছে তুমি তো খুব দুরন্ত বলে, তো এই কবিতা লিখতে চাইলে লেখো, আমি তো পত্রিকা ছেপে দেবো আমার কাগজে। তো আমি অনেক চিন্তা করে অনেক কবিতা পড়লাম, পড়ে একটা কবিতা লিখলাম শপথ নামে। আচ্ছা, তখন 1970 সালের প্রথম দিকে, জানুয়ারি ফেব্রুয়ারি হবে এরকম, সেই সংখ্যায় কবিতাটা বেরোলো, শপথ নামে। লাস্টের 4টা লাইন আমার মনে আছে, পুষ্প যেমন মানব সেবায় জীবন করে দান, আমরা তেমনি দেশের সেবায় বিলিয়ে দেব প্রাণ। ঠিক আছে, এটা ছাপা হলো, এটা আমি হাতে করে ঘুরছি, বন্ধু বান্ধবকে দেখাচ্ছি, ছাপানোটা। হ্যাঁ, এটা দেখাতে পুরো মানে ছ্যাঁতরা হয়ে গেল কাগজ, কিন্তু তারপরেও ছাড়ি না, পকেটে রাখি। কেউ দাম দেয়, কেউ দেয় না, কিন্তু অনেকে আবার দামও দেয়, যে হ্যাঁ দেখ রেজা কা, আমার বিহারিরা বলতো দেখ বেটা রেজা কা ये कविता छापा हुआ है अखबार में, हाय साला कितना बड़ा बन गया वो, हाँ उसका साथ हम लोग चलते हैं, मेरा दोस्त है। বিশাল ব্যাপার। হ্যাঁ, ওরা আবার কবিদের খুব দাম দিত বিহারিরা। আর সেলিম, তারপরে শায়েরি ব্যাপারটা কাজ করে। তো আবার সেলিম আমার বন্ধু ছিল, খুব ইয়ে করতো, রেজা तुम बड़ा कवि बन जाओगे, देख लो, हाँ हम बोल दिए तुमको। हम बोला ठीक है दोस्त, हम बड़ा बन जाने से तेको खिलाएंगे। মানে আমি বড় হয়ে গেলে তোমরা খাওয়াবো, এইসব। তো ওটা একটু শেষ করি। তো সেলিম, আমি যখন বিভিন্ন পত্রিকায় ছবি টবি ছাপা হয়, টেলিভিশনে দেখে কবিতায়, সেলিম তখন, আমি তো ঢাকায় থাকি, তো ওর বন্ধুদেরকেও দেখাতো, ই মেরা দোস্ত है। तो ওরা আবার বলতো हाँ तुम्हारा दोस्त है, सब झूठ बात कहाँ से बोलते हो, कहाँ कैसे तुम्हारा दोस्त होगा, इतना बड़ा आदमी तुम्हारा दोस्त नहीं हो सकता है। तो वो बोलता हाँ मेरा दोस्त है, आने से तुम लोग को मुलाकात कराएंगे। तो हम যখন আবার যেতাম ঢাকায়, তো दोस्त लोग विश्वास नहीं करता है कि ते मेरा दोस्त है। तो हम बोला काहे नहीं विश्वास करता है, ठीक है बुलाओ, हम उससे मुलाकात करेंगे। ততদিনে তো বেশ নাম ডাক হয়ে গেছে, মোটামুটি নাম ডাক আর কি চেনে, এখনো তো কিছুই হয়, লিখে ফেলেছি। আর বিভিন্ন পত্রিকায় যে ছবি ছাপে জন্মদিনে, ওইটাও কাটিং করে রাখি, আবার দেখায়। দুর্ভাগ্য হলো আমার ওই বন্ধুটা মারা গেছে গত 4-5 বছর আগে। আচ্ছা, ওরা বিহারিরা খুব খায়, গরুর মাংস খায়, মানে বেশি পরিমাণে খায় এবং প্রতি অক্তেই খায়। তো এই জন্য আমার মনে হয় হার্টের অসুখটা খুব দ্রুত হয়। আচ্ছা, ও খুব খেত, আমি দেখতাম রেড মিটটাই আসলে খুব পছন্দ করতো, এবং খায় প্রতি অক্তে, যদি খায় প্রতিদিনই খায় তাহলে আর কি করে চলে। তো এগুলো আমার স্মৃতিতে খুব আছে। তারপরে তো স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, স্বাধীনতা যুদ্ধ এক ভয়ঙ্কর, আমরা তো আটকা পড়ে গেলাম বিহারিদের মধ্যে। তো আমার মা টিচার, আমার নানি, আমার ছোট ছোট 2টা বোন। সেই সময় যেটা ঘটলো, বিহারিরা আমাদের হেল্প করলো। আচ্ছা, পাশের বিহারিগুলো, সেলিমরা ঘুরে ফিরে গল্পের এই পর্যন্ত যেটা স্টালিন ভাই, সেটি হচ্ছে এই জায়গায় আসলো যে মায়ের গল্পটা বেশি করে এসছে। আমি একটু বাবার কাছেও যাব, কিন্তু বলতে ওই বিহারি অধ্যুষিত একটা জায়গাতেই আপনারা ছিলেন। এই জন্য মোটা দাগে আসলে সবাই জানতে চাইছে যে তারপরে
যখন আসলে যুদ্ধটা ওই সময় একটা খুব ট্র্যাজেডি, ওই সময়ে কি ঘটছিল, ওই সময় ঘটছিল, আমি তাদের সঙ্গে সম্পর্কটা তখন কোন লেভেলে গেল? মানে হয়েছিল কি, আমার যেটা হয়েছিল, হ্যাঁ বন্ধু ছিল, মানে আমার ওই সেলিমরা আমার বন্ধু ছিল, পাশে শাকিলরা ছিল, ওরা আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, খুব একসাথে খেলতাম সারাদিন, সুতরাং ওরা কোনো ডিস্টার্ব করেনি। যেটা ঘটলো আমরা খুব ভয়ে ভয়ে থাকতাম, এবং যখন ওই জায়গাটা বাঙালি কম ছিল, বাঙালি ছিল না, বাঙালি যে কজন ছিল মেরে দিল ওরা। আর মানে আমার এক বন্ধু ছিল নাসির, ওর বাবা, সে কিন্তু মুসলিম লীগ করতো, কিন্তু তাও তাকে ওরা ছাড়েনি, মেরে দিল। আমরা আবার দেখতে গেলাম, তাদের বাসায় গেলাম, তার মা বাচ্চা সবাই কাঁদছে, রক্তের দাগগুলো মাটিতে লেগে আছে, নাসির চুপ করে দাঁড়ায় আছে, আমার এখনো মনে আছে। ওরা ওয়েস্ট বেঙ্গলের লোক ছিল, এসেছিল তো, এবং ওর বাবাও খুব জাদেল টাইপের ছিল। আমরা দোকানে গেলে ওর দোকান থেকে দিলবাহার কিনে খেতাম, দিলবাহার ছোট ছোট মিষ্টি খুব, আচ্ছা, কোনো সময় একটু বেশিও দিয়ে দিত, যেহেতু আমি নাসিরের বন্ধু, তো সেটা মনে আছে। তো সেই সময় আমরা যে মজুদ রেখেছিলাম খাদ্য, সেটা ধীরে ধীরে ফুরিয়ে আসছিল। আচ্ছা, আর বাইরে যাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। একদম ৭১-এর চলছে যুদ্ধ, মানে বাঙালিদের প্রতিরোধ ভেঙে পড়লো প্রথম দিকেই, আর্মিরা ঢুকে গেল। যশোর ক্যান্টনমেন্ট থেকে আমাদের বাড়ি ছিল কত 10 মিনিটের পথ, জি জি, তো ঢুকে গেল আর্মিরা, ঢুকে তো গুলি করতে করতে সব ফায়ার গান দিয়ে গুলি করলো, আগুন জ্বালিয়ে দিল বিভিন্ন। আমাদের ছোট জানলা দিয়ে দেখছি, ঢাকা রোডের একদম সামনে আমাদের বাড়ি ছিল, মাঠ সামনে, ওই পাশে বড় রাস্তা। শত শত ভাই, কয় বোন আপনার? আমি এক ভাই, আমার 2 বোন। এক ভাই 2 বোন। বোনেরা বড় না ছোট? না, আমার ছোট, সুইতা সুলতানা। মানে পরিবারের বড়, এবং আপনার বয়স তখন মাত্র 9-10 বছর। 9-10 বছর, 10-11 বছর, 71-এ 9-10। এবং আমি দেখছি যে আর্মির গাড়ি যাচ্ছে একদম রাস্তা দিয়ে, আর শত শত গাড়ি যেত। বিকালের দিকে আবার সন্ধ্যার সময় ব্যাক করতো, মানে কি যে হতো, মানে। তারপরে দেখতাম ফায়ার গান দিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে সব জায়গায়। আমরা তো বেরোতে পারতাম না, আমি যেহেতু উর্দু জানতাম সেজন্য আমি বেরোতাম, আচ্ছা, বাজার করতে, আর সবাই বসেছিল তোমরা বাইরে বেরোবো না। তো একদিন আমি একটু দেরি হয়ে গেছে, আমার নানি বাইরে বেরোয় বাবু কোথায় গেলা, বাবু কোথায় গেলা করছে, ওরা বুঝে ফেলছে বেরেরা, দেয়ার বাঙালি, অন্য বিহারিরা, প্রতিবেশীরা কিন্তু আমাদের হেল্প করছে, কিন্তু অন্য বিহারিরা তো সেদিন রাতে সব অন্য বিহারিরা এসে বললো এক বাঙাল বাচ্চা কবি নেই ছোড়েঙ্গে। আমার পাশের বিহারিরা, বাঙালি বাচ্চাকেও ছাড়বো না আমরা। তো পাশের বিহারিরা বললো ইয়ে তো ইয়ে হয়, মহিলা হয়, ইসকা তো সাহার ভি নেই হ্যাঁ। মানে আমার আব্বা থাকতেন না আমাদের সঙ্গে। আব্বা কোথায় থাকতেন? আব্বা আসলে আরেকটা বিয়ে করেছিলেন উনি, আমাদের খুব ছোট তখন, আমরা সেই গল্পটা পরে বলছি। আচ্ছা, তো আমার আম্মার কাছে আমরা থাকতাম, আব্বার কাছে যাইনি আমরা। জি। তো সেখানে বাধ্য হয়ে তখন পরে ওই বিহারিটা বলল, আশেপাশে যারা ছিল তারা বললো লোক মত মারো কা ইয়ে मासूम बच्चा है और मेरा बच्चा का दोस्त है, और वो महिला तो कभी कोई दालुल नहीं करता है, पॉलिटिक्स नहीं करता है, और किसी का नुकसान भी नहीं पहुंचाया, तो उसको मत मारो। तो जहाँ কোনো রকমে আমরা বাঁচলাম। পরের দিন পাশের বিহারিরা, সেলিমের বাবারা বললো हम लोग तुम लोग को सेव नहीं कर सकते हैं, तुम लोग चला जाओ, আমরা তোমাদেরকে সেভ করতে পারবো না, তোমরা এখান থেকে চলে যাও। তো আমরা সেই দিন একটা রিক্সা ডেকে যশোর পুরাতন করবে, আমাদের এক আত্মীয় ছিল, ওদের বাস ছিল, আমরা ওইখানে চলে গেলাম, ওদের বাসে করে আমাদের 12 বাজারে পৌঁছে দিল। 12 বাজার থেকে আমরা একটা ঘোড়ার গাড়ি নিয়ে আমি গ্রামে চলে গেলাম। আচ্ছা, এই হলো অবস্থা স্বাধীনতা যুদ্ধে। এবং পুরোটা কি ওই গ্রামে থাকতাম, এবং আমার যারা মামা ছিল এবং আমাদের ভাইরা ছিল সব মুক্তিযোদ্ধা, ওরা সব ট্রেনিং নিয়ে আসলো, মানে SMG, SLR, গ্রেনেড, তারপরে মুক্তিযোদ্ধা। আমি যে ঘরে ঘুমাতাম ওই ঘরের উপরে এরকম কাঠ দেওয়া ছিল, তার উপরে ওরা ওই অস্ত্রগুলো রাখতো। আচ্ছা, ওরা চলে গেলে আমি ওগুলো নামাতাম। আচ্টা, বড়টা নামাতে, LMG-টা পারতাম না, কিন্তু SMG আর SLR নামাইতে পারতাম, চেষ্টা করতাম, কিন্তু ওরা লক করে দিয়ে লক করা থাকতো, তো পারতাম না। আমি অনেক চেষ্টা করছে, হয় না। পরে আমি আমার মামাদেরকে বললাম আমি একটু গুলি করতে চাই, তারা বলে হ্যাঁ তুই গুলি করতে, হাত ঘুরে যাবে, এই কবজি ঘুরে যাবে, তা আমি দাও একদিন। সেই গল্প পরে করছি। তারপরে এরকম মানে গ্রামের মধ্যে আমার কাজ ছিল যে মুক্তিযোদ্ধারা কোন বাসায় খাবে সেটা ঠিক করা। তো আমি দেখতাম যারা ওই একটু মুসলিম লীগার এবং স্বাধীনতার যুদ্ধে বিশ্বাস করে না, ওই ধরনের গ্রামের লোকদের বাসায় আমি খাওয়াটা ঠিক করে দিতাম। তারা আবার আমার উপরে খুব খেপে যেত যে বোরহানের ছেলেটা খুব
ভয়ঙ্কর। আমাদের আমরা যেটা করতে চাই না সেটাই আমাদেরকে দিয়ে করায়। আচ্ছা আচ্ছা, কিন্তু ওদেরকে আমরা মারিনি, মানে মুক্তিযোদ্ধারা ওদের হত্যা করেনি, যেহেতু একই গোত্রের মধ্যে পাড়ায় পাড়ায় সব মিল আছে না, তো ওদেরকে শাস্তি হচ্ছে যে তোমরা মুক্তিযোদ্ধাদের খাওয়াবা, তোমাদের আর কোনো শাস্তি নেই। তারপরেও তারা খুব ক্ষেপে যেত। মানে দুষ্টুমিটাকে কতভাবে ভালো কাজে লাগানো যায় সেটার প্রমাণ কিন্তু আপনি দিয়ে চলেছেন। এবং আমার মুক্তিযোদ্ধারা বলতো আজকে কোন বাসায় ঠিক বাবাকে নিয়ে কিন্তু সবার একটা কিউরিওসিটি তৈরি হয়েছে যে এই যে কঠিন সময় পার করছেন এবং আপনার মাকে কিন্তু এখন খুব সামনে আমরা দেখতে পাচ্ছি। আমার আম্মা তো মায়ের উৎসাহে আজকের কবি রেজাউদ্দিন স্টালিন অনেকটা আমার মানে পুরোটাই প্রায় মায়েরই। ওই যে মা বললেন যে ঠিক আছে তাহলে কবি হয়ে যাও, কবি মানে বললেন যে তুমি যদি কখনো কবি হতে পারো তুমি এরকম সম্মানিত হবা। তো আমার মনে হলো আমি তাহলে কবি হব। আর এত ভালো ভালো খাওয়া দাওয়া, ওরকম কঠিন সময়গুলোতে মা কিন্তু আপনাদেরকে সবসময় আমার মা আমাদের সাথে রেখেছেন এবং এক মুহূর্তের জন্য হাতছাড়া করেন। তো ওই তারপরে আমরা তো মুক্তিযুদ্ধের সময় ওখানে এলাম। তারও আগে যখন আমরা গ্রাম থেকে যশোরে ব্যাক করেছি, আমরা প্রথমে কালীগঞ্জে থাকতাম, ওখান থেকে গ্রামে আসলাম কিছুদিনের জন্য, আবার যশোরে ব্যাক করলাম। এই মাঝখানে ট্রানজিট পিরিয়ডে আমার দাদারা বেশ মানে অভিজাত এবং সম্ভ্রান্ত, টাকা পয়সা আছে, গ্রামের একটু মানে কি বলবো গেরস্থ ফ্যামিলি। আমার নানির একমাত্র মেয়ে, দুইটা বোন, একটা ঝিনাইদহ থাকতো আমার খালা, আর আমার মা থাকতো আমার নানির কাছে, নানি বাড়ি। নানির একমাত্র মেয়ে, তার যা জমা জমি সবই আমার মায়ের। তো আমার আব্বা যখন বিয়ে করলেন আর একটা, সেটা আমার দাদারা বললো যে তোমার ওই বউ তো লেখাপড়া জানা বউ, এটা তো কোনো কাজ টাজ করে না, আমাদের খাই খাতিরও করে না, তোমাকে আর একটা বিয়ে করতে হবে। আচ্ছা। আর আমার ধারণা আমার আব্বা প্রেম করেছিল, আচ্ছা, না হলে বিয়ে করার কথা না। তো উনি হেডমাস্টার ছিলেন কালীগঞ্জে এক হাই স্কুলের। তো আমি একদিন হাটে, আমাদের গ্রামের হাটে গেছি আমার ওই নানির ভাইয়ের ছেলেদের সঙ্গে, ওরা মামা হালিম আলিম ওদের সঙ্গে। তো দেখলাম একটা বাস যাচ্ছে মাইক বাজিয়ে, সেখান থেকে একটা, তখন আগের সময় বিয়ে হলে কাগজের লিফলেট ছড়াতো। আচ্ছা আচ্ছা না, এরকম কি যেন বিয়ে, অমুকের সাথে অমুকের মেয়ের বিয়ে, এরকম সুন্দর সুন্দর ছেপে লিফলেট দিত। ওই লিফলেট দেখে সবাই খেতে যেত না, খেতে যেত না, ওটা বসতো যে এত বিয়ে হচ্ছে, একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, তো ওইরকম একটা বাস থেকে এলো, তো আমি এটা পেলাম হাতে, তখন তো আমি ক্লাস 2-3 পড়ি। তো পড়লাম, দেখি আমার আব্বার নাম, আমি তো পড়তে পারি, বানান করে তো পড়া যায়। তো আমি বললাম আমার মামাকে, হালিমকে বললাম দেখ তো আমার আব্বার নাম দেখা যাচ্ছে। কয় জানিস না তো, তোর আব্বা তো বিয়ে করতে যাচ্ছে, ওই যে দেখিস না বাস গেল। তা আমি বললাম তা আমাকে নিল না। আমার আব্বা এত আনন্দ করছে, আমাকে নিল না, আর আমাকে নিল না আমার আব্বা, এটা কোনো কথা হলো? তো বললো যে তা তোর মাকে বলিস না। হালিমরা আমাকে বললো, আমি ওটা পকেটে নিয়েছি, আমি নিয়ে মাকে বলছি মা আব্বা বিয়ে করতে গেছে, আমাদের নিল না। ওটা আমার মা দেখে মূর্ছা গেল, কারণ খুবই কষ্টকর সেই ইতিহাস। তারপরে আমার মা ঠিক হতে বহু বছর সময় লেগেছে। আম্মা তখন মাস 2-3-4 পরে আর বললো যে এখানে থাকা যাবে না, নানি বাড়ি আর থেকে কি হবে, তোমাদের তো মানুষ করতে হবে। তো উনি তো তখন আমার আম্মা ইয়ে করতেন, আশিস সর্দারের সঙ্গে কাজ করতো। যখন উনি মমিন গার্লস স্কুলে পড়তেন যশোরে, তখন ওই যে মেয়েরা কি গার্লস গাইড করে মনে হয়, ওই সময় ছিল, তখন ওইগুলো করতো, আশিস সর্দারের নেতৃত্বেই করতো। আচ্ছা। তো উনি গিয়ে বললো যে আমার মা যে খালাম্মা এরকম ওর আব্বা করছে, এখন তার আমার সেখানে থাকা সম্ভব না, আমাকে একটা চাকরি দেন। আমার আম্মা ওই সময় ম্যাট্রিক পাস ছিল, তখন ম্যাট্রিক পাস মানে অনেক বিরাট ব্যাপার। বলে তুমি আমার স্কুলে জয়েন করো। তো আম্মা স্কুলে জয়েন করলো। একটা পিতা ছাড়া 2-3টা ছোট ছোট বাচ্চা নিয়ে আমার মা যে স্ট্রাগল করলো, এটা কল্পনাতীত। হ্যাঁ, মানে আপনি যতটা সহজে ওই ছোটবেলার গল্পটা করে দিলেন, এত সহজ না জীবন, এতটা সহজ না। কিন্তু আমি কিন্তু তারপরে আমার আম্মা এখানে আর কবি রেজাউদ্দিন স্টালিনের জায়গায় নাই কিন্তু, এবং আমাদের লিসনাররা কিন্তু এখন ওই যে 3টা বাচ্চা, তাই না, সেই 3টা বাচ্চাকে নিয়ে তার হাজবেন্ড এভাবে বিয়ে করলো, এবং আমাদেরকে আমার আব্বা বলেছিল, তারপরে মনে হয় আর কোনো খোঁজ খবর নিচ্ছিল না, কারণ ওই মা তো নিশ্চয়ই সেটা মা তখন একটা জব নিলেন, তার এলাকা ছেড়ে আরেক জায়গায় নিয়ে আপনাদেরকে নিয়ে বসবাস করা শুরু করলেন, পিঠাপিঠি ছোট ছোট তার সন্তান। এবং এটা তো বুঝেন তখন, আর একটা মহিলা, তিনি তো আমার মা তো তখন বেশ সুন্দর ছিল চেহারা, বেশ দেখতে ভালো, তো নিশ্চয়ই অনেক সমস্যা হতো, সেগুলো তাকে ফেস করতে হয়েছে বিভিন্ন সময়, এবং আমাদের মুখের দিকে তাকায় উনি অনেক কষ্ট সহ্য করেছেন। তো আমি যখন ধীরে ধীরে বড় হয়ে উঠলাম, আমার মা খুব সৎ এবং খুব কঠিন সংগ্রামী মানুষ ছিলেন, এবং উনি কখনো
অন্যের সঙ্গে আপোষ করেননি। এবং আমার আব্বাও বলেছিল যে তুমি, সবাই তো দুটো বিয়ে করে, তুমি থাকো না কেন, আমার সঙ্গে থাকো। আমার আম্মা বলেছে না, নিশ্চয়ই আমার কোনো কম্প্রোমাইজ করেন না। আমার আম্মা বলেছে নিশ্চয়ই আমার কোনো ঘাটতি আছে, সেই জন্য তুমি বিয়ে করেছো, এখানে আমার থাকা ঠিক হবে না, আর আমার বাচ্চারা তো মানুষ হবে না। কি স্মার্ট এন্ড বোল্ড একটা বোল্ড ডিসিশন। আমার মা কখনো ডিসিশনে ভুল করেনি, সারা জীবনে একদিনও না, আমি দেখিনি কোনো, তার ডিসিশন প্রত্যেকটা ছিল কারেক্ট। খুব কষ্টের কখনো দিন গেছে এরকম যে খাবার দাবার তো সমস্যা এরকম হতো না, কারণ নানি বাড়ি থেকে নানিও হেল্প করতো। সমস্যা যেটা হইতো যে আমরা যেটা ফিল করতাম যে অসহায়ত্ব ছিল। অসহায়ত্ব মানে উপরে বাবা নেই, মা একা, মা স্কুল থেকে আসে, তারপর এসে রান্না করে, অনেক রকম সমস্যা হয় না, আর কাজের মেয়েদের হাতে খাওয়া তো যায় না এরকম। তারপরে ওই সময় পরিবেশ পরিস্থিতি অত ভালো না, সব মিলিয়ে একটা অসহায়ত্বের মধ্যে ছিল। সেই বাচ্চাদেরকে নিয়ে 71 পার তো গ্রামে চলে গেলাম, তারপরে সেখানে আর পরে তো আমি ক্লাস 6-এ উঠে গেলাম, 7, 8, 9। আমি যখন যত বড় হচ্ছি তখন সহায় হচ্ছে আমার আম্মা, সাহস পাচ্ছে, আর আমার বোনরাও তখন আস্তে আস্তে লেখাপড়া করছে। আমার এক বোন আছে সহিতা সুলতানা, ও ন্যাশনাল বুক সেন্টারের ডেপুটি ডাইরেক্টর, ও লেখালেখি করে, সহিতা ভালো কবিতা লেখে, উপন্যাস প্রবন্ধ লেখে। আর আমার সবচেয়ে ছোট বোন সেতারা এলিন, ও নরওয়ে অসলো বিশ্ববিদ্যালয়ের এশিয়ান আর্ট ফ্যাকাল্টির অধ্যাপক। নির্দ্বিধায় আপনার মা একজন রত্নগর্ভা, নির্দ্বিধায়। তো খুব ভালো ছবি আঁকে, ওর ছবি ফ্রান্সে, কানাডায় এবং নরওয়ের বিভিন্ন জায়গায়। আমার তো মনে হচ্ছে যে এই গল্পগুলোই যদি আলাদা করে করি, যে কি করে মা আসলে এই সন্তানগুলোকে এরকম একটা পর্যায়ে পৌঁছে দিতে পারলেন, আরো এরকম 2-3টা এপিসোড হয়তো বা লেগে যাবে। অনেকটা সময় আমরা পার করেছি, আরো অনেক গল্পই শুনবো। আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM, পোস্টমর্টেমের 22 নম্বর পর্বে। আজকে আমাদের সঙ্গে আছেন কবি এবং সাহিত্যিক এবং ভীষণ পছন্দের মানুষ রেজাউদ্দিন স্টালিন। তার একটা নতুন বই আমার সামনে আছে, বইটা উনি নিয়ে এসছেন এবং স্নেহ করে উনি আমাকে এই বইটা দিয়েছেন। এই হচ্ছে বইটার নামটা আমি একটু দেখাই, সবাই একটু দেখবেন। এবং খুব সুন্দর সুন্দর কবিতা। আমি আজকে শুরুতেই যেই কবিতাটা পড়েছিলাম সেটির নাম হচ্ছে অভয়। পড়বার চেষ্টা করেছি, আরো অনেকগুলো সুন্দর কবিতা আছে এবং কথা দিচ্ছি যে মাঝে মধ্যে আপনাদেরকে এই কবিতাগুলো আমার নিয়মিত প্রোগ্রামে আমি পড়ে শোনাবো। এই মানুষটা কবি হয়ে উঠলেন এত কিছুর মধ্য দিয়ে, এটা চারটিখানি কোনো ব্যাপার না। যদিও রুটির দোকানে কাজ করতে করতেও দুখুমিয়া কাজী নজরুল ইসলাম হয়ে উঠেছেন। আবার প্রতিবেলায় সোনার চামচে খেয়ে দে রবি ঠাকুরও বিশ্বকবি হয়েছেন। গল্প দুরকমই হতে পারে। তবে জীবন সংগ্রামের ভেতর দিয়ে গেলে মানুষের অভিজ্ঞতা বাড়ে। রবীন্দ্রনাথ একটা সংগ্রামের ভেতর দিয়ে গেছেন, তার জীবনটাও খুব সংগ্রামময়। ক্রমাগত মৃত্যু মুখোমুখি, স্বজনদেরকে হারাচ্ছেন ক্রমাগত, এবং খুব যে আনন্দের জীবন তা না। তিনি যখন তার মেয়েকে বিয়ে দিলেন, তার এক জামাই ছিল খুবই দুষ্ট প্রকৃতির, সে চেয়ারে বসে পা উঁচু করে রবীন্দ্রনাথের সামনে সিগারেটের ধোঁয়া মারত। কি সাংঘাতিক, ভয়ঙ্কর, রবীন্দ্রনাথের মতো লোকের। এবং সে একটা গল্প বলেছিল যে তার মেয়ের সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমি শুনেছি যে যেদিন ওর গৃহপ্রবেশ হলো বিয়ের পরে, সেদিন নাকি ও ঘরের মধ্যে একটা মানে গোখরো সাপ দেখেছিল। ওই সাপটা যদি ওকে ছবল দিয়ে মেরে ফেলতো তাহলে জীবনটা বেঁচে যেত। মানে কি কষ্ট করেছে তার মেয়ে। তো একটা বাবার কাছে মেয়ের এই কষ্ট কিন্তু ভয়ঙ্কর। তো রবীন্দ্রনাথের মৃত্যু চিন্তা যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে পাই। রবীন্দ্রনাথেরও জীবন খুব কষ্টের, সংগ্রামময় জীবন। আচ্ছা, বিভিন্ন দশকে তো আমরা কবি সাহিত্যিক পেয়েছি। যদি আমাদের দেশীয় বা এই অঞ্চলের বয়সের হিসেব করি, সেখানে 60-এর দশক থেকেই যদি আমরা শুরু করি, 60-এর দশকে আমরা 50 থেকে 60-এর দশকের মধ্যেই তো আমরা কাজী নজরুল ইসলাম, তারপরে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর নাম চলে আসলো, তারপরে কবি শামসুর রহমান, কবি আল মাহমুদ ভীষণ পছন্দের একজন মানুষ আপনার, আপনি অনেক জায়গায় সে কথাগুলো বলেন। তারপরে 80-র দশকে যারা আসলেন তার মধ্যে আপনি একজন, কবি রেজাউদ্দিন স্টালিন। কখনো কি মনে হয় ওই যে মায়ের সাথে সেই ছোটবেলার কথা, যে মা বলতেন কবি হবি, আবার কবিরা তো মা হয়তো মজা করেই বলেছেন যে আমি আসলে হয়েছে কি যে সবসময় পড়াশোনা করতাম কিন্তু গোপনে লুকিয়ে কবিতাও লিখতাম। মানে মা চিন্তা করলো যদি লেখাপড়া না করে তাহলে তো মানুষ হবে না, চাকরি বাকরি করবে না, কি করে তার জীবন যাবে, সারা জীবন তার আমি। তখন হয়তো মা ওটা মজা করেই বলে। তখন মা এসে বললো তুমি যে এই যে সারাদিন তুমি কবিতা লিখছো, পড়াশোনা করছো না, তুমি জানো যে কবিতা লিখে ভাত হয় না। আমি কিছু বলিনি, পড়াশোনা আবার একটু পড়ার ভান করলাম।
তো এক সময় একটা কবিতা লিখলাম, আমার মনে হলো যে আমি কবিতা লিখে যদি আমার ভাত না হয়, কিন্তু যারা কবিতা লেখে না তারাও তো অনেকে তাদের ভাত হচ্ছে না। সিংহভাগ মানুষ তো অভুক্তই থাকে, 3/4 লোক তো না খেয়েই থাকে পৃথিবী। তখনই কবিতাটা লিখলাম যে মা বলতেন, জানিস তো কবিতা লিখে ভাত হয় না। আমি লজ্জায় অবনত হয়ে থাকতাম, কিন্তু আজ আমার সময় হয়েছে আমি সাহসী সন্তানের মতো প্রশ্ন করতে পারি, মা যারা কবিতা লেখে না তাদেরও কি ভাত হয়? এটার উত্তরটা আপনি এখন দেন দেখি। আপনি যে কবি হয়ে উঠলেন, আপনার কি মনে হয় যে কবি হয়ে না উঠে অন্য কোনো ছবি হয়ে যদি আপনি উঠতে পারতেন, বা অন্য কোনো পেশায় যদি নেশায় আক্রান্ত হয়ে সেটাকে আঁকড়ে ধরে এগোতে পারতেন, তাহলে কি আরো অনেক কিছু পেতেন আপনি? আমার সেটা মনে হয়নি, কারণ আমি যখন ঢাকায় এলাম, আমি তো টেলিভিশনে প্রোগ্রাম করতাম, অনেক প্রোগ্রাম করছি, তারুণ্য, তরুণদের নিয়ে। আমি তরুণদের শক্তিতে গভীরভাবে বিশ্বাস করি। তারুণ্য নামে একটা অনুষ্ঠান করেছি, চাওয়া পাওয়া করেছি, অনেক বড় বড় অনুষ্ঠান করেছি টেলিভিশনে। তো সেই সময় আমার যারা প্রডিউসার ছিলেন, শামসুদ্দোহা তালুকদার, সে আমাকে বললো যে আমার সিরিজ নাটক হচ্ছে, তুমি ইয়ে করো, এখানে নায়ক হও, তোমাকে দিব, তুমি এটাতে অভিনয় করো। আমি বললাম, আমি না করে দিলাম সেটা। আমি বললাম যে না, এটা আমাদের হবে না, আমি কবিতা লিখি তো, এসব করবো। কারণ সে তো দেখলো যে তার সামনে একটা সাক্ষাৎ নায়ক দাঁড়িয়ে আছে, না হয়তো সেটা বলতেই পারে। হ্যাঁ, এর আগেও একটা ঘটনা আছে যে আমি যখন SM হলে থাকতাম, তখন আমার বন্ধু ছিল জাহিদ হোসেন চুন্নু। ও একদিন আমাকে বললো, চল আমরা একটা নতুন মুখের সন্ধানে দরখাস্ত করি তোমার FDC-তে। আমি বললাম, আমি যাইতে পারবো না, তুমি আমারটা নিয়ে যাও। ও নিয়ে দিল। আর একদিন ইন্টারভিউ হলো, ইন্টারভিউতে আমি গেলাম, ও গেল, ও ভিলেনে চান্স পেল। আচ্ছা। আর সে সময় আমজাদ হোসেন আরও অনেক বিখ্যাত সবরা আমাদের ইন্টারভিউ করলো, তা আমাকে নায়কে সিলেক্ট করে দিল। তো ছায়াছবি কি হবে ওগুলো এরকম আমাদেরকে দিচ্ছিল। কিন্তু আমি এসে আমার মাকে বললাম, মা একটা ঘটনা ঘটে গেছে, আমি তো নায়কের চান্স পেয়ে গেছি। তোমাকে আমি ঢাকায় তো যেতে দিতাম না, আগে জানলে তুমি নায়ক হবে। নায়কের কথা কে মনে রাখে? যে কয়দিন তুমি চলচ্চিত্র থাকবা নায়ক, সে কয়দিন তোমার নাম জানবে, কিন্তু এরপরে কিন্তু কেউ মনে রাখবে না। তুমি না বলছিলে তুমি কবি হবা, তুমি এখন এইদিকে যাচ্ছ কেন? কবি হও। আবার সেই মাই বললেন, হ্যাঁ, তুমি কবি হও, তো মৃত্যুর পরেও তোমাকে মানুষ স্মরণ করবে। মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ, নজরুল, এদের মতো হও। পরে আর ওই পথে আমি যাইনি। আমি বুঝতে পারলাম যে না, আমার মা এটা পছন্দ করছে না। আর আমার মা একটু পরেশগার লোক ছিল, উনি নামাজ কালাম পড়তেন। আমি বললো, নায়িকাদের সঙ্গে এইসব খুব একটা পছন্দ করবে। আচ্ছা, নায়িকাদের সঙ্গে পর্দায় হয়নি, কিন্তু আপনার যে চেহারা সুরত মাশাআল্লাহ, এবং আপনার যে ব্যক্তিত্ব, আপনার যে নাম, আমার তো মনে হয় যে স্টালিন, মানে এই নামগুলোর প্রতি তো আলাদা, এখন যে একটা শব্দ ব্যবহার হয়, ইংরেজি শব্দ ক্রাশ, হ্যাঁ, মানে ক্রাশ খাওয়া সকাল বিকাল, মানে যার প্রতি খুব বেশি মুগ্ধ হয়ে যাওয়া, এটার একটা ডিজিটাল ভার্সন হচ্ছে ক্রাশ। দোস্ত খুব ক্রাশ খাইছি রে। তো আমার মনে হয় যে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আমাদের রেজাউদ্দিন স্টালিনকে দেখছেন, তারাও মুগ্ধ হয়ে তার কথা তো শুনছেনই, তাকে দেখছেনও। এবং আমি এই মানুষটাকে বহু বছর ধরে গণমাধ্যমে দেখি বলছি এই জন্যে যে মানে ওনার এই যে আদ্যপান্ত আজকে যেভাবে আপনারা ফেসবুক লাইভে তাকে দেখছেন, এই মানুষটাকেই দেখে গেছি। অর্থাৎ ওই যে 1962 না 1961 এগুলো ভুলে যান, এগুলো ভুলে যেতে হবে। এই জন্য বললাম যে তার মধ্যে সবসময় একটা তারুণ্য কাজ করে, আর এই কারণেই এই মানুষটা তরুণদের সঙ্গে মিশতে এবং তাদের কথা বলতে পছন্দ করেন। আর সে কারণে তরুণীরাও কিন্তু তাকে ভীষণ রকমের পছন্দ করে। তরুণ একটা শব্দ থাকার কারণে আরেকটা শব্দ বাংলায় আছে তরুণী, যদি ওটা না থাকতো তাহলে আমি তরুণী শব্দটা আলাদা করে বলতাম না। এই তরুণী বা কিশোরী অথবা মেয়েদের বেলায় আপনার অবস্থানটা ছোটবেলা থেকে কোন অবস্থানে ছিল? আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন প্রথম প্রেমটা আসলে কি এইটাই হলো? প্রথম প্রেমটা কিরকম, তো আমাদের বাড়ির পাশে সেটার কারণটা আমার এক আত্মীয় ছিল, তিনি একটা বিয়ে করলেন। তো বিয়ে করার পরে যাকে তিনি বিয়ে করলেন তার চেহারা এত সুন্দর যে কোনো নায়িকার চেয়ে সুন্দর। আর আমি তাকে খুব দেখতাম, আর আমি মনে মনে ভাবতাম যদি ওর সঙ্গে প্রেম করতে পারতাম। বড় ভাইয়ের
মানে বড় ভাই, একটু বড় ভাই আর কি। তার বউ বড় ভাই, সে খুব সুন্দর। একজনের বিয়ে করে নিয়ে আসলো, ওটা আমার খুব ভালো লাগলো, আর তার বউরে আপনার ভালো লেগে গেল। খুব ভালো লাগলো, এবং আমি প্রায় তাকে দেখতে যেতাম, কিন্তু কখনো ওই বয়সে তার বলা যায় না কিছু, আর সে সাহসও নেই। ওই বাসায় যেতেন প্রায় যেতাম, নানা রকম, হ্যাঁ ওকে দেখার জন্য যেতাম, তো নানা রকম ছলছুতে যেতাম। আর আমি তা বলতাম না, মামি দেখে ডেকে চলে, সম্ভবত মামি বলতাম। মামি, আচ্ছা। তো সে বুঝতো যে আমি তাকে খুব পছন্দ করি, সে আমাকে ধরনের কাজ টাজ করিয়ে নিত, আচ্ছা, ওই সুযোগটা নিত। সিনেমার টিকিট কেটে নিয়ে আসো, এটা করো সেটা করো, আমি খুব নির্দ্বিধায় কাজগুলো করে দিতাম। এখন খুব তো আমার মনে হয় উনিও আমাকে একটু পছন্দ করেছিলেন, কারণ এত কাজ যে আমি করে দিই সে তো সবাই করবে, সে তো আর অপছন্দ করতে পারে না, তো পছন্দ করেছিল। সে তো বুঝে গেছে যে আপনি তাকে, হ্যাঁ সেটা নিশ্চয়ই বুঝতো, নাহলে এরকম গাধার মতো কাজ করে না। তারপরে উনি যখন সিনেমার টিকিট কাটতে দেন, আমি তো টাকা নিতাম না, নিজের পকেট থেকে দিতাম। তখন কিসে পড়তেন আপনি? আমি ক্লাস 9 ক্লাস 8-9 কিন্তু আমি সবসময় কিছু উপার্জন করতাম। যখন আমার এক ভাই ছিল সৈয়দ আশেক মাহমুদ, উনি আমার হাতে লেখা খুব ভালো ছিল, তো উনি বলতেন, উনি আমাকে কাজ দিতেন, উনি একটা এনজিওতে কাজ করতেন, এই কাজগুলো করে দাও তুমি এত টাকা পাবা, তো আমি কাজ করে দিতাম, উনি আমাকে টাকা দিতেন। তখন বেশ ভালোই টাকা পেতাম, 500-600-700 টাকা ওই সময়, অনেক টাকা। হ্যাঁ অনেক টাকা পেতাম, আর সব উড়িয়ে দিতাম। আমি খুব বেহিসাবিও ছিলাম, তো ওই সমস্ত বন্ধুদেরও খাওয়াতাম। তারপরে এইসব আমি তখন মনে করতাম যে আঙুর আপেল খেলে মনে হয় স্বাস্থ্য চেহারা খুব সুন্দর হয়, ওগুলো কিনে নিয়ে এসে খাইতাম। সিনেমা দেখতাম প্রচুর, প্রতিদিন সিনেমা দেখতাম। চেহারা সুন্দর রাখার এটা একটা বিশেষ রহস্য ভাবতাম আর। আচ্ছা, হয়তো ওটা না, খুব আবার গ্লুকোজ বিস্কিট খেতাম। হ্যাঁ ওই বিস্কুট, হ্যাঁ ওটা শুধু আমার বন্ধুদেরকে সব দিতাম না, শুধু গ্লুকোজ বিস্কিট, গোলাপি রঙের প্যাকেটটা ছিল, হ্যাঁ খুব সুন্দর টেস্টি। আর ভাবতাম দোকানের সব বিস্কিট যদি আমার হতো। তারপরে সেই তো আর মামি, হ্যাঁ পরে আমি কলেজে ভর্তি হয়ে গেছি, পরে অনেকদিন আর যোগাযোগ নেই, এখন আর যোগাযোগ নেই, জানি না কোথায় আছে সেটাও, আমার সঙ্গে যোগাযোগ নেই অনেকদিন। এরপরে কলেজে ভর্তি হওয়ার পরে একটা মেয়ের প্রেমে পড়লাম, সেই পড়লো। বেসিক্যালি আমি একটু লাজুকও ছিলাম। আমি যশোর MM কলেজ, হ্যাঁ বিখ্যাত কলেজ। তো আমি যশোর MM কলেজে প্রথম দিন নবীন বরণে আমাকেই বক্তৃতা করতে হলো। তখন বিপ্লবী ছাত্র মৈত্রী, ওরা তখন জাতীয় ছাত্র দল ছিল, ওরা দেখলো যে মানে আমি ভালো লিখি টিখি, হয়তো জেনে ফেলেছি ইতিমধ্যে, আমাকে ওরা পিক করলো আর কি। হারুন ভাই নামে আমাদের এক গুরু ছিল, সে বললো নবীন বরণে তুমি বক্তৃতা করবা। আচ্ছা, আমি একটা দুর্দান্ত বক্তৃতা করলাম। হ্যাঁ, কিন্তু আমার পা খুব কাঁপছিল ওই সময়, আমি পাটা খুব চেপে ধরে রেখেছি। কি বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন? নবীনদের কি করা উচিত এবং ছাত্রদের মূল বেসিকটা কি হবে, সততা, আমাদের এই শিক্ষা যেন আমাদেরকে ঘুষ এবং দুর্নীতিবাজ না করে তোলে, আমরা যেন মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারি, এইসব কথা বলেছিলাম। ডাক্তার লুৎফর রহমানের থেকে উদ্ধৃতিও দিয়েছিলাম, কারণ ইতিমধ্যেই আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম এবং অনেক বইটই পড়ে ফেলেছি ইতিমধ্যে। যশোর পাবলিক লাইব্রেরিতে যেতাম রেগুলার, সুতরাং কিন্তু ওইটাই ছিল প্রায় 3-4 হাজার মানুষের মধ্যে আমার প্রথম বক্তৃতা। আচ্ছা, পাটা আমি চেপে ধরে রেখেছিলাম, কাঁপছিল, এটা যেন কেউ না বুঝতে পারে। না, হ্যাঁ ওই না, প্রিন্সিপাল দেখলাম জানতেন মনে খুব না, প্রিন্সিপাল দেখলাম আমার বক্তব্য কোট করলো। হ্যাঁ, মানে এইসব দিয়ে পটানো যায়, মানে ভালো কিছু দিয়েই মানুষ তো উল্টাপাল্টা এটা সেটা দিয়ে পটানোর চেষ্টা করে। আর আপনি জানতেন যে আপনার ক্ষমতা আসলে কোন পর্যন্ত, কি কি দিয়ে আপনি পটাতে পারবেন, যেমন কথা, যেমন লেখা, হাতের লেখা, বেশ কিছু বিষয় বেরিয়ে আসলো। এবার দেয়া শুরু করলেন 3-4 হাজার মানুষের সামনে বক্তৃতাটা ভালোই করা শুরু করলাম, রাজনৈতিক বক্তৃতা। তো তখন বক্তৃতা করতাম, কলেজের অনুষ্ঠানগুলো উপস্থাপন করতাম। হ্যাঁ, তো আস্তে আস্তে মাইক্রোফোন ফ্রি হচ্ছিলাম। আর সেই প্রেমটা হলো, সেই আমাকে খুব চিঠি লিখতো, আমি এত চিঠি লিখতাম না, কম ছোট ছোট চিঠি লিখতাম। প্রেমটা হলো এত সহজে বলছেন, মানে বেশ চিঠি লেখালেখির মধ্যেই হলো। হ্যাঁ, সে আমাকে লিখতাম, আমি লিখতাম। কলেজেই তো দেখা হলো। হ্যাঁ, কলেজে ক্লাসে, একই ক্লাসে থাকতো। কোথায়? পাশের অন্য পাড়ায়, আমরা অন্য পাড়ায়। আচ্ছা, তো একদিন সে আমাকে লিখলো যে যদি তুমি কখনো, তুমি তো অনেক এখনই মোটামুটি নাম করেছো, আর যদি কখনো অনেক বড় কবি হও, তুমি কি কোনোদিন আমাকে মনে রাখবা? আমি আর ওর উত্তর হয়তো কি লিখেছি আমার এখন খেয়াল নেই। পরে তার তো বিয়ে হয়ে গেল, আমি খুব কষ্ট পেলাম। মনে রেখেছেন তো? হ্যাঁ, তো মনে রেখেছেন, মনে তো রাখতে হয়েছে, ওই কথাটার জন্য মনে রেখেছি। আমি ভাবি যে ও নিশ্চয়ই কোনো না কোনো সময় দিলেন। কেন? আমি তো তখন ছোট আসলে, বেসিক্যালি আমি ইন্টারমিডিয়েটে পড়ি, ও ইন্টারমিডিয়েটে, মেয়েদের ইন্টারমিডিয়েটে বিয়েতে পড়তে বিয়ে হয়ে যায়, আর আমার বিয়ে হয়েছে, আমি MA পাস করছি, চাকরি করছি তারপরে। আচ্ছা, ক্লাসমেট ছিল, তো সমস্যা হয়েছে। তারপরেও কষ্ট লাগছে যখন শুনলাম বিয়ে হয়েছে।
কবিদের কষ্ট নাকি একটু বেশি? ওইটা তো আর কেউ কাউকে বলবে না, বিষয়টা হ্যাঁ অনুভব। এটার কারণে কি 5টা কবিতা জীবনে আপনার বেশি বেরিয়েছে? এটা মানুষের ধারণা ভুল যে প্রেমে ব্যর্থ হলে কবিতা আসে, এটা ভুল। কারণ চিন্তার শক্তিটাই তো রহিত হয়ে যায়। আচ্ছা, বেদনা তো মানুষকে মানে খুব স্তব্ধ করে দেয়, মানে ফ্যাকাল্টি গুলো তো দুর্বল করে দেয়। হ্যাঁ, বেদনা হয়তো অনেক পরে তার অভিব্যক্তিটা প্রকাশ হয়, কিন্তু ওই সময় সম্ভব না। মানে তার মধ্যে একটা বিশাল একটা ফারাক পড়ে যায়, একটা গ্যাপ পড়ে যায়, গ্যাপ পড়ে। এবং সেটা এটা যে বলে যে প্রেমে পড়লে কবিতা লেখে, লেখালেখিও করতেন। আপনার কি রাজনীতি করতাম, কিছু একটা হলো যখন তার বিয়ে হয়ে গেল, একটা মানসিক গ্যাপ কি পড়লো নাকি আপনার? এটাও হচ্ছে আচ্ছা ঠিক আছে, হয় নাই না, আমার মাও চাইনি, যে মাও দেখলাম যে এটা জেনে ফেলছিল। আচ্ছা আচ্ছা, তো মা বললো যে এখনো তোমার বিশাল পথ বাকি, তুমি কি করে এগুলো ভাবো কেন? আচ্ছা, তা আমি চিন্তা করলাম আমার মা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করলো, এইসব কাজের মধ্যে যুক্ত হওয়াটাই অন্যায়। তার মানে মায়ের কথাই শুনতে হবে। মাকে শুনতে হবে। আমার মার তো বিশ্বাস, আমার মা বললো তুমি আগে MA পাস করো, তারপরে যা খুশি করো, আমি কিছু বললাম। আচ্ছা, তারপরে MA পাস করলাম, তারপরে আমার মাই আমাকে বিয়ে দিল। তার জন্য কোনো কবিতা লিখেছেন কখনো? মায়ের জন্য? মায়ের জন্য তো বটেই, যে প্রেমিকার জন্য মনে হয় না বিশেষ কোনো কবিতা লেখেন নাই? না, লিখি। আচ্ছা, এই বিষয়গুলো পরবর্তীতে মানে এর পরেও কি আরো দু একটা প্রেম হলো নাকি এরপরে? এরপরে তো প্রেম হয়ে গেছে, প্রেম একবারই এসেছিল জীবনে, এটা তো আর বিশ্বাস করি না। আর যখন যার প্রেমে পড়ছে তখন সেটাই মহৎ, সেটাই ভালো। এবং মানুষ একবার প্রেমে পড়ে এটা ঠিক না। আচ্ছা, আমি ক্রমাগত প্রেমে পড়েছি, ক্রমাগত ছ্যাক খেয়েছি, ক্রমাগত কষ্ট পেয়েছি, এটা কিছু না। মানুষ তাই হয়, কেউ বলে কেউ বলে না। আচ্ছা, মানুষ এক জীবনে অনেক প্রেম করে, নানান ভাবে করে। হ্যাঁ, এবং সে প্রেম সবসময় যে দৈহিক তা কিন্তু না। আচ্ছা, মানসিকও হয়। একটা অনেক মেয়ে আছে যারা আমাকে খুব পছন্দ করতো, আমিও করতাম। কখনো সে আমাকে বলেনি, আমিও তাকে বলিনি। শি নোজ যে আমি তাকে পছন্দ করি। আই নো দ্যাট শি লাভস মি। এখানেই শেষ। কিন্তু পেতেই হবে, এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। এবং এই নিয়মের মধ্যে যারা যায় তারা আসলে প্রেমিক না। না, আপনি কবি বলেই এই প্রসঙ্গগুলো উঠে আসলো, কারণ কবিদের বেলায় এটাকে যদি কবিদের কি বলে যে কবিদের একটা বিশেষ চরিত্র হিসেবেও যদি কেউ তুলে ধরবার চেষ্টা করে তাও যেমন ঠিক, আবার কবিদের বেলায় এটাকে যদি কেউ ব্লেম হিসেবে নয়, আরে কবি, আরে সে তো বুঝি না, এটা তো একটা ভুল ধারণা। এই কথাগুলো চলে আসে যে শুধু কবিরাই যে বেশি প্রেম করে তা কিন্তু না। হ্যাঁ, সাধারণ মানুষও করে। থেকে জানতে চাচ্ছি, ধরুন যে যার একটু বৃত্ত আছে, কিন্তু মনে করা হয় যে কবি মনে হয় না। এটার একটা বিশ্বপ্রেমিকের একটা কারণ আছে, কারণ মেয়েরা বৃত্তের চেয়ে মানুষের মানে ড্যাশিং পুশিং ভাব, বড় লোক, আমি আমার টাকা আছে, সে একটা মেয়েকে কিনে ফেলতে পারে, মেয়েকে বিয়ে করে ফেলতে পারবে, কিন্তু সে হৃদয়টা পাবে না। হ্যাঁ, কিন্তু একজন কবি হৃদয়টা পায়, কারণ একটা সুকুমার বৃত্তির চর্চা করে। তার মানে কবি কি তাহলে হৃদয়বান? নিঃসন্দেহে, সে তো বটেই। একজন কবি খুব পরিশুদ্ধ মানুষ আমি মনে করি। একজন কবি কখনো কোনো মেয়েকে ধর্ষণ করেছে এরকম তো কোনো ইতিহাস নেই। বিশেষ সুবিধা কি পেয়েছেন আপনার জীবন জুড়ে কবি হওয়ার কারণে? প্রচুর। নিজেকে ব্লেসড মনে করেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। এখন তো মনে করি যে কবি হয়ে, কারণ আমি যেখানে গেছি সেই সুবিধার দু একটা গল্প যদি একটু। সুবিধা হচ্ছে যে কি, আমি ধরেন এখন কোনো, সেটা সম্পর্কের জন্য হতে পারে, সেটা কর্পোরেট সাইটেও হতে পারে, অথবা আপনি যেমন ধরেন আমি যখন কোনো ডাক্তারের কাছে যাই, অনেক বড় সিরিয়াল, তো ডাক্তার সাহেব যদি আমি একটা স্লিপ দিই, রেজাউদ্দিন স্টালিন, আমাকে একটা মানে দেয় যে আমি একটু ব্যস্ত মানুষ, জানে, ঠিক আছে ডাকো, ওনাকে আগে ডাকো, সেটা করে। যেখানে যাই যদি আমাকে চেনে, যথেষ্ট মানে প্রিভিলেজড হই আর কি, যথেষ্ট। এটা বলার অপেক্ষায় রাখে না। একবার আমি একটা ফার্নিচারের দোকানে গেলাম, আচ্ছা, ফার্নিচার কিনতে। তো সেখানে আমার ওয়াইফ বলতেছে যে আরে উনি তো মিডিয়ায় কাজ টাজ করে, ওনার জন্য একটু কনসেশন বেশি দেন। উনি বলছে, কাঠের যে ম্যানেজার ওই ফার্নিচারের দোকানে, বলছে না সেজন্য দিব না, আমি জানি উনি একজন কবি রেজাউদ্দিন স্টালিন, সেজন্য দিব। আমি আমার ওয়াইফের দিকে তাকালাম, উনি তো কবি মনে করে কবিদের আর কি। এখন দেখো। আচ্ছা, আপনার ওয়াইফের সাথে আপনার মানে আপনার বৈবাহিক সম্পর্কটা কিভাবে হলো? ওনার সাথেও কি প্রেম ছিল? একটু হালকা প্রেম তো হয়েছেই, কারণ আমি যেখানে হালকা প্রেম মানে হালকা হয়, মানে আমি যে তাকে বিয়ে করতেই হবে কিংবা তাকে পেতে হবে এইরকম অবস্থা দাঁড়াচ্ছিল না। বরং মানে পাশের বাড়ি থাকতাম, ফোনে কথাটা হচ্ছে তখন ওদের বাড়িও যশোর,
তো ওর চাচা একদিন এলো, তা আমি বললাম ওনাকে, ওর চাচাকে আমি চিনতাম, আমার ওয়াইফের চাচাকে। স্টালিন তুমি এখানে থাকো, আমরা এই পাশে। তো আমার মার সঙ্গে দেখা হয়েছে, এই তোমার ছেলেকে দেখলাম এখানে। বলে আমার ছেলে কি খায় না খায়, বিয়ে শাদী করেনি, একটা বিয়ে দিতে হবে। কই তো আমার ভাইয়ের মেয়ে আছে দেখো। এর মধ্যে তো কথাবার্তা আমার হয়ে গেছে। মাকে বললাম, মা বললো হ্যাঁ তো ভালো, ঘর করে ফেলো। রাহাত খান তখন কথাবার্তা বললো, একটু প্রেম, মানে বিয়ের আগে যে 1, 2, 3 মাস 4 মাস মানে পরিচয়টা মোটামুটি নিজেরা একটু গাঢ় করে নিলাম আর জাতির উদ্দেশ্যে। এটা পরবর্তীতে কাজে লেগেছে। উনি আপনার কবিতা বা আপনার এই যে সাহিত্য রস, এগুলোকে কিভাবে মূল্যায়ন করেন? পড়ে মাঝে মাঝে পড়ে, মানে খুব যে, মানে মানুষ যখন বলে রেজাউদ্দিন ইস্টার্নের ওয়াইফ, তখন সে খুব প্রাউড ফিল করে, কিন্তু খুব একটা পাত্তা টাত্তা দেয় এরকম মনে, মানে আপনারে বোঝায় যে খুব পাত্তা না না, কিন্তু মানুষ বলে খুব পার্ট নেয়, তা নেয়। এবং তারপরে আমার তো সারাদিন কাজ হলো বাজার করা। একটাই মেয়ে আমার, ওর নাম তানজিলা রেজা, ও MBA করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, আর ইংল্যান্ডে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, উচ্চশিক্ষার জন্য যাবে। এর আগেও একবার গিয়েছিল, তো সেই জন্য। তার এই বাবার কর্মগুলো কেমন লাগে? সে খুব প্রাউড ফিল করে, এবং আমাকে তো ওইভাবে বলে না, কিন্তু আমি বুঝি যে যখন রেজাউদ্দিন ইস্টার্নের মেয়ে কেউ তাকে সম্মান দেয়, ইয়ে করে, তখন আর সে কোথাও গিয়ে ওই প্রিভিলেজটা নিতে চায় যে আমি কোথাও সে লাইন দিতে চায় না, কোথাও দেরি করতে চায় না, যে যেন দ্রুত ঢুকতে পারে, কাজটা হয়ে যায়, সেগুলো সে, মানে বাবার পরিচয়টা সে তুলে ধরে। আমি বুঝি। আর যদি সেটা আমি না করি, তাহলে সে খুব মাইন্ড করে, বলে আমাদেরকে এবার তোমার দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে তুমি কি করলা। আমরা একটু আবার, আপনি সেই যে ঢাকায় চলে আসলেন একদম পুরোপুরি থাকবার জন্য, কত সালে এটা? 1983। আমরা চলেন আবার 1983-তে চলে যাই। আর শুনতে থাকুন রেডিও টুডে 89.6 FM। শুনছেন রেডিও টুডে 89.6 FM। চলছে পোস্টমর্টেমের বিশেষ একটা পর্ব, 22 নম্বর পর্ব যদিও, কিন্তু এই বিশেষ পর্ব বলবার একটা বড় কারণ হচ্ছে আজ যেই তারিখটা আমরা পার করছি সেটি হচ্ছে 18 ফেব্রুয়ারি। আর মাত্র 2 দিন পরেই হচ্ছে আমাদের ভাষা দিবস, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের মাতৃভাষাকে নিজের করে পাওয়ার দিনটা হচ্ছে আমাদের এই দিনটা। আর সেই দিনটার উদযাপনের আগে যখন এরকম একটা পর্ব হয়, যেখানে একজন বিশেষ অতিথি হিসেবে আজকের পোস্টমর্টেমের অতিথি হয়ে যখন আসেন বাংলার সাহিত্যাকাশের অবারিত বিচরণকারী একজন কবি রেজাউদ্দিন স্টালিন, তখন সেই পর্বটা বিশেষায়িত না হয়ে যায় কোথা বলেন? সেই মানুষটার গল্প আমরা শুনছিলাম, আরো খানিকটা সময় গল্প শুনবো। একই সঙ্গে ফেসবুক লাইভে যারা আছেন তারাও এই ভিডিওটা নিজ উদ্যোগে নিজের টাইম লাইনে শেয়ার করতে থাকবেন। কমেন্টগুলো করছেন আমি জানি, আপাতত আমরা কমেন্ট না পড়ে আমরা তার সঙ্গে বাকি গল্পটা করব। 71-এর দিনগুলোর গল্প আমরা শুনেছি, তার বেড়ে ওঠার গল্প আমরা শুনেছি, তার বাউন্ডুলেপনার গল্প আমরা শুনেছি, কিভাবে মা তাদেরকে বড় করে তুলেছেন সেই গল্প আমরা শুনেছি। কারণ বাবা ছোটবেলায় অন্যত্র বিয়ে শাদী করে সংসার আলাদা করে ফেলেছেন, তারপরেও কিন্তু থেমে থাকেননি এই মানুষটা। আবার সেই কৈশোর থেকে যৌবনে কতবার কবিমন প্রেমে পড়েছে সেই গল্পগুলো শুনেছি তার পরিবারের কিছু কথা। সবকিছু মিলিয়ে আরো কিছু কথা আমরা শুনবো। চলেন আমরা যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। অনেক গল্প শুনলাম। 83-তে এলেন ঢাকায়। ঢাকার জীবনটায় যখন আসলেন, যশোরের ছেলেটা যখন ঢাকায় আসলো, মহাসমুদ্রে আসলেন। কিছুটা মহাসমুদ্রটাই আপনি কিভাবে তখন? কিছুটা মহাসমুদ্র, আবার সমুদ্র না, কারণ আমি এর আগেও ঢাকায় কয়েকবার এসেছি। আর ঢাকায় আসার আগে আমার সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল ঢাকার সব কবি সাহিত্যিকদের, অপরিচিত ছিল না। আমার নামটাও তখন অনেকে জানতো। আমি যশোরের থেকেই তো অনেক সব কাগজে লিখতাম, সুতরাং। এবং ঢাকায় আসার পরে আমার তো রুদ্র, মোহন রায়হান, মিনার মাহমুদ, আমার অনেক বন্ধু দ্রুত বন্ধু হয়ে গেল, অনেক বন্ধু। ঢাকা আসার আগে থেকেই তো আপনাকে মোটামুটি তারা চিনে ফেলেছে, এবং আমার কবি সাহিত্য পরিবারের মানুষজন আপনাকে আগে থেকেই চিনে। হ্যাঁ, সুতরাং সমস্যা হতো না। এবং কবি আল মুজাহিদি আমাকে একদম নিজের ছোট ভাইয়ের মতো আদর করলেন, এবং ইত্তেফাকে আমার প্রচুর লেখা ছাপতে শুরু করলেন। রাহাত খান আমার নিজের, মানে বড় ভাইও কারোর জন্য এত কিছু করে না, উনি আমার চাকরির ব্যবস্থা করে দিলেন। এবং এর পরবর্তীকালে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। টেলিভিশনে প্রোগ্রাম শুরু করলাম, মানে লেখালেখি তো প্রদমে চললো। তারপরে জীবনটা আস্তে আস্তে গুছিয়ে নিলাম। ব্যক্তিগতভাবে কোনো সংগঠন, সংস্থা বা কোনো ব্যক্তির কাছ থেকে
বিশেষ প্রিভিলেজ পেয়েছেন কিনা? না, খুব একটা প্রিভিলেজ, আমাকে প্রিভিলেজ আদায় করতে হয়েছে নিজের যোগ্যতা দিয়েই। কারণ আমার যে চাকরিটা হয়েছিল নজরুল ইনস্টিটিউটে, আমাকে ইন্টারভিউ দিয়ে আসতে হয়েছিল, প্রথম হতে হয়েছিল, এবং সবসময় একটা সংগ্রামের মধ্যে দিয়ে এসেছি। একজন দার্শনিক বাকতিন বলেছেন, জীবনের যে কোনো অর্জনই সংগ্রামের ভেতর দিয়ে পেতে হয়, তার তাৎপর্য সংগ্রামের ভেতর দিয়ে অর্জন করতে হয়। আমার জীবনে সেটাই ঘটেছে, এবং আমি তাই মনে করি সেটাই হওয়া উচিত। আপোষে কোনো কিছু পেলে তার মূল্যটা ওইভাবে থাকে না। এবং আমার কবি জীবনেও প্রচুর ঈর্ষা, তারপরে প্রতিযোগিতা তো ওরকম বাংলাদেশে হয় না, ঈর্ষাটাই বেশি। কেন ভালো লিখছে, কল্যাকা ছেপনা, অমুক রাজনীতির সঙ্গে যুক্ত, মিথ্যা কথাটা বানায়। আমি তো জীবনে ওই ছাত্র বয়সে রাজনীতি করেছি, বাম রাজনীতি, তারপরে আর কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হয়নি। আর সরকারি চাকরি করতে গেলে যে গভর্নমেন্ট আসে তার সঙ্গে তো চলতে হয়, এছাড়া তো আমাদের কোনো উপায় থাকে না। তো সেই জন্য যখন এরশাদ ছিল ক্ষমতা, এরশাদের সঙ্গে ভালো রিলেশন, যখন বিএনপি ছিল ভালো রিলেশন, আওয়ামী লীগ থাকলে ভালো রিলেশন। কারণ এটা চাকরির ধর্ম, নেচার অফ জব। সরকারি চাকরি যারা করবে সেই সরকারের কথা তাদের শুনতে হবে। এখন আমি যদি বিদ্রোহ করতে চাই তাহলে আমার তখন চাকরি ছেড়ে দিতে হবে। চাকরি ছেড়ে দিলে আমার রুটি রুজি কি করে হবে, তাই না? তো এইসব কঠিন যে বাস্তবতা, সেটা অনেকে বোঝেও না। বলে দিল যে ও তো অমুক রাজনীতি করে, ও তো অমুক দল করে, ওরে এখানে ঠেকায় দাও, এই করো তাই করো। এইগুলো আমাদের দেশের লোকের খুবই কিছু কিছু, সব লোকের না, কিছু কিছু লোকের এইসব ক্ষুদ্র চিন্তা থাকে, এবং সেখান থেকেই তারা জেলাস থেকে যে ও কেন এত ভালো লিখে, এত কেন বড় কবি, ওর লেখা কেন এরকম ছাপা হয়, এগুলো ছিল। এবং এইসব সবের ভেতর দিয়ে আমি, কিন্তু আমার সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে যে অনেক বড় মানুষেরা আমাকে ভালোবাসতেন। জি জি, যে রাহাত খান, শামসুর রহমান, আল মাহমুদ, বিশেষ করে আল মুজাহিদি, কত মানুষ, এটা বলে শেষ করা যাবে না যে আমাকে তারা পছন্দ করতেন, এখনো করেন। আর সবচেয়ে বড় হলো আমার বন্ধুরা। জি, আমার সেই কলেজ জীবনের বন্ধুরাও আমাকে এখনো ভালো। আপনি একটা জিনিস বললেন যে হিংসা আর প্রতিযোগিতা, দুটো শব্দ ব্যবহার করলেন, কিন্তু যে প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে তার চেয়ে আরো ভালো করতে হয়, তাহলেই নিজেকে। হিংসা হলো যে আপনাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে দেওয়া যায়, দাবিয়ে রাখা যায়। এটা হলো অযোগ্যদের কাজ, তাকেও করতে দিব। হ্যাঁ, এটা হলো অযোগ্যদের কাজ। হ্যাঁ, অযোগ্যদের কাজ। সেই অযোগ্যদের সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যেতেন, এক বুড়ি কাটা দিত। জি, কি ক্ষতি করেছিলেন তিনি? তার কোন ক্ষতি করেন? ওই রকমই পথে কাটা দেয়, অদৃশ্য কাটাও প্রচুর থাকে। সেই কাটা তুলে তুলে তো এগোতে হয় আমাদের, এখনো হয়। বিশেষ ঝামেলায় পড়তেন এরকম কখনো? হ্যাঁ, ঝামেলা পড়তাম অনেক। এখন কি ধরনের ঝামেলা ফেস? এখনো ঝামেলা ফেস ওইভাবে করতেও চাই না, আই ডোন্ট কেয়ার বাদার। এখন যে জায়গায় আছি, আল্লাহর অসীম রহমতে যে একটা অবস্থান তৈরি হয়েছে, এখন আমি কেউ আমার লেখা ছাপলো না ছাপলো কিছু যায় আসে না। লেখা তো আমার কাছে আছে, যেমন আমি আজকেও, আপনি আসবার আগে আমি এটা একটু পড়ছিলাম, একটু পড়ি আমি। বিচ্ছেদের বর্ণমালা। আমাদের দেখা আর কখনো হবে না কোনোদিন, এমনকি কণ্ঠস্বর টেলিফোনে হবে না মুদ্রিত। স্মৃতির পাখিরা এসে বলে যাবে, সুরঞ্জনা শোনো, কাল সারা রাত জেগে বিচ্ছেদের বেদনা লিখেছি। ফিরিয়ে নিয়েছি মুখ পরস্পর ক্ষোভে ও ঘৃণায়। কে জানতো মুহূর্তের মরিচিকা কেড়ে নেবে আলো। অনেক বড় একটা কবিতা, এবং এখানে আরো অনেকগুলো কবিতা আছে। আমি যে বিষয়টা একটু তুলে আনতে চাই, যে আপনার কবিতায় প্রেম, বিরহ, বিচ্ছেদ, বেদনা সবকিছুই পাচ্ছি। আরো নানান বিষয় নিয়েও আপনি লিখেছেন। কখনো কখনো কি এরকম হয়েছে যে সমসাময়িক অনেক ব্যাপার নিয়ে আপনার মন খুব কাঁদছে, অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কবি মন তো চিৎকার করে কোথাও বলবে না, সে তার লেখনী দিয়েই প্রকাশ করবে? হ্যাঁ, সেরকম তো হয়। কারণ পেরেছেন বা পারেন আসলে? না, নিশ্চয়ই। কবি এখন তো আমি এখন জবে নেই, আমি তো বলতে পারি সবকিছু। আমি বলার চেষ্টা করি। আমি কখনো খুব অবদমিত হইনি, সত্য প্রকাশে আমি কখনো কুণ্ঠাবোধ করি না, স্টিল নাও। আমি একটা ছোট্ট কবিতা পড়ি, যে সেটা পড়লেই বুঝতে পারবেন, এটার কোনো ব্যাখ্যা প্রয়োজন হবে না। কবিতাটার নাম হচ্ছে খোঁজ বলতে পারেন। বাংলাদেশে বরফ নেই, আগুন নাকি আছে। কিনতে গেলাম সন্ধেবেলা দোকানীদের কাছে। শপিং মলে পণ্য অনেক, আগুন কোথায় পাই? র্যাকগুলো খুব চমকে ওঠে, না না ও সব নাই, আগুন সে তো অদৃশ্য নীল, বিক্রি কেন হবে? আতশবাজি কিনতে পারেন বিবাহ উৎসবে।
ভুল শুনেছেন বরফ আছে মৃত মাছের চোখে, বলল তরুণ ফিসফিসিয়ে চুমুক দিয়ে কোকে। এক দোকানি ভীষণ চালাক, আপনি কি ভাই কানা, আগুন আছে বুকের মধ্যে বিক্রি করতে মানা। বাস হয়ে গেল। আমার মনে হয় যে অনেকের কিন্তু কবি সাহিত্যিকদের প্রতি বা যারা আসলে এই লেখনী দিয়ে আমাদের মনটাকে স্পর্শ করতে পারেন তাদেরকে আমরা কিন্তু দায়বদ্ধ করে ফেলি, এবং এই দায়বদ্ধতার জায়গা থেকে ওনারা আসলে নিজের জায়গা থেকে বিভিন্ন প্রয়োজনে কেমন করে তাদের ভাষাটা প্রকাশ করেন সেটা কিছুটা কিন্তু প্রকাশিত হলো এই কবিতাটার মাধ্যমে। আমার মনে হয় যে কবিরা দায়বদ্ধ, কবি রেজাউদ্দিন স্টালিনও দায়বদ্ধ। রাষ্ট্রীয় যখন অবস্থা কোনো একটা দিকে যায় অথবা যখন পাশের বাড়িতে কান্নাকাটি হয় তার মন কাঁদে নিশ্চয়ই নিশ্চয়ই। এবং সেখানে যদি আগুন লাগে উনি কিন্তু তখন আর কবিতা লিখবেন না, উনি দৌড়ে যাবেন পানি দিয়ে কি করে নেভানো যায়, সেটাই তো মনে হয় কবির কাজ। তারপরে হয়তো এসে লিখবেন। কবির কাজ কবিতা লেখা যেমন, সেরকম তার সমাজকে পরিচ্ছন্ন করা, সমাজের মানুষের মঙ্গল কামনা করা। আপনার সমসাময়িক সবাই কি এরকম দায়বদ্ধ মনে করেন আপনি যাদের সাথে চলাফেরা করছেন? অনেকে দায়বদ্ধ নয়, কেউ তো পাশ কাটানোর চেষ্টাও করেছে না। অনেকে নানা রকম রাজনৈতিক দলে বিভক্ত। এখন দলদাস কবিদের সংখ্যাও বেশি। দলদাস মানে কবিরা যদি দলদাস হয় তাহলে সে আর কবি থাকে না, তাকে দলের ঊর্ধ্বে উঠতে হয়, রাজনীতির ঊর্ধ্বে উঠতে হয়। মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার মুক্তির যে আন্দোলন, যে রেনেসা, তাকে ধারণ করতে হয়। যেটা নজরুল করেছিলেন, রবীন্দ্রনাথ করেছিলেন, সুকান্ত করেছিলেন, সুভাষ মুখোপাধ্যায় করেছিলেন, দীনেশ দাস করেছিলেন, আমাদের এখানে শামসুর রহমান, আল মাহমুদ, রফিক আজাদ, এরা যেভাবে করেছেন সেভাবে করা উচিত বলে আমি মনে করি। আবুল হাসান, আবিদ আজাদ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, এদেরকে আমি গভীরভাবে স্মরণ করতে চাই। আমি এদের মধ্যে মানবিক মূল্যবোধও দেখেছি, দায়বদ্ধতাও দেখেছি। আমি যে কোনো রাজনৈতিক বিশ্বাস করতে পারি, কিন্তু সেটা যেন আমার কবিতা এবং মত প্রকাশের ক্ষেত্রে যেন এক পেশে না হয়, একরৈখিক না হয়, সেটা মনে রাখতে হবে সব লেখককে উদার, মানবিক, গণতান্ত্রিক হতে হয়। সারা বিশ্বের কবিদের সঙ্গে এখন আমার যোগাযোগ, প্রায় 32টা ভাষায় আমার লেখা অনুদিত হয়েছে। জি, অ্যামাজন থেকে আমার সিলেক্টেড পোয়েমস বেরিয়েছে, এবং স্পেন থেকে আমার বই বেরোচ্ছে স্প্যানিশ ভাষায়, উজবেকিস্তান থেকে বই বেরোচ্ছে, নানা ভাষায় বই বেরোবে। তো আমি এখন সেখানে সব জায়গায় লক্ষ্য করেছি যে কবিদের মধ্যে একটা মানবিক মূল্যবোধ, দায়বদ্ধতা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, নিরাপোষ থাকা, সেটা কবিদের একটা ধর্ম বলতে পারেন। জি। আচ্ছা, এখন তো লেখালেখির একটা বড় রকমের অনুশীলনের জায়গা আবার হয়ে গেছে ফেসবুক। এটা সত্য যে কাগজে কলমে লিখে নিজের মানে কি বলে যে নিজের যে টেবিলটা ভারী করা, সেটা এখন হচ্ছে ফেসবুকে। অর্থাৎ আমরা এখন কেউ লিখছেন না, এখন কেউ ভাবছেন না, এটা একদমই আমি বলতে চাই না, এবং এটার পক্ষেও আমি না। যথেষ্ট লিখছেন ফেসবুকে। অনেকের স্ট্যাটাস পড়েও, 3-4 লাইনের একটা স্ট্যাটাস পড়েও কিন্তু বলি দারুণ দারুণ লিখেছেন, খুব ভালো বাংলা লিখেছেন, খুব ভালো একটা কবিতা লিখেছেন, বা তার ব্যক্তিগত কোনো একটা অভিজ্ঞতা খুব সুন্দর করে তুলে ধরেছেন। লেখালেখিটা হয়ে যাচ্ছে ওখানে। আবার কদিন বাদে যদি ওই আইডিটা কোনো কারণে ডিসেবল হয়ে যাচ্ছে, তাহলে তার সব সম্পদ সেখানে হারিয়ে যাচ্ছে। এই ঘটনাও ঘটেছে অনেকের ক্ষেত্রে। তো এই বিষয়টাকে মানে এটার সঙ্গে আপনি যাচ্ছেন না? আমি তো নিশ্চয়ই নতুন প্রযুক্তির সঙ্গে যেতে হয়। কোথায় হওয়া দরকার? নতুন প্রযুক্তির সঙ্গে যেতে হয়, কারণ এটাই হলো মানব বিকাশের ধর্ম। স্টিম ইঞ্জিন এসছে, মানুষ তো ট্রেনে চড়তে শুরু করেছে, বিমান হয়েছে, সব ঠিক আছে, কিন্তু হাঁটার যে পথ সেটা কিন্তু অবিচ্ছিন্ন এবং অবিকল আছে। তো আমরা এখন কাগজে লিখি, এটা কিন্তু হাঁটা পথের মতোই, এটা হলো মূল। তা আমি প্রথমে কাগজে লিখি কবিতা লিখে কাটাছেড়া করে আবার কম্পোজ করে তখন ফেসবুকে ছাড়ি কিংবা ছাপতে দিই। আর ওটা কাগজ একটা সংরক্ষণ করি, আর তারপরে বইয়ে যাই, বই ছাপা হয়ে যায়। এরকম হার্ড কপি তো দরকার, হার্ড কপি ছাড়া কিছুই হবে না, সম্ভব না। মানব সভ্যতা এটা ধারণ করবে বলে আমি বিশ্বাস করি। যদি শুধু ভার্চুয়াল থাকে পৃথিবী, তাহলে পৃথিবী চলবে না। তার যে আনন্দ এবং একদম নতুন চকচকে একটা বইটার নাম বরফের বই, আমি একটু আগেও দেখিয়েছি। এবং এই বইটা মানুষ বেসিক্যালি কিন্তু স্পর্শ করতে চায়। হ্যাঁ, একদম। এটা আজকে মানব বিকাশের যে ধর্ম, মানুষের যে নৃতাত্ত্বিক ইতিহাস, সেখানে তার স্পর্শ করার একটা আগ্রহ প্রবল। সেই জায়গা থেকে বই দরকার, বই থাকতে হয়। এখনো পৃথিবীতে সব জায়গায় বই বেরোচ্ছে। শুধু আমরা যে চিন্তা করি ফেসবুকে লিখবো, আর ফেসবুকে সবসময় এই তাৎক্ষণিক লেখাটা অনেক সময় গুরুত্বপূর্ণ নাও হয়ে উঠতে পারে। কাটাছেড়ার ব্যাপার আছে, সম্পাদনার ব্যাপার আছে। আমরা একটা লিখেই মনে যে আসছে, লিখে ফেসবুকে ছেড়ে দিচ্ছি, আর কেউ পড়ে না পড়ে বাহবা হা হু হু করছে। এটা কোনো সাহিত্যের জায়গা না।
সাহিত্যের অনুশীলনটা এই 2021-এ এসে কি হওয়া দরকার? আমি মনে করি যে প্রত্যেকটা লেখকের, প্রত্যেক কবির উচিত পড়াশোনা করা, তার অনুশীলন হলো তার লেখাপড়া করা। এখানেই একটু বিশ্ব সাহিত্য ঠিকভাবে অনেকে পড়ে না, অনেকে শুধু আবেগ দিয়ে যা মনে আসে লেখে, কিন্তু বিশ্ব সাহিত্য জানতে হবে, বাংলা সাহিত্য জানতে হবে, পৃথিবীর ক্লাসিকগুলো পড়তে হবে, মানুষ কি চায় সেটা জানতে হবে, এবং সেই কবিতাই জনপ্রিয় যে কবিতা মানুষের মুখের কাছাকাছি। পৃথিবীতে অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে, এখন তো 21-এর মাস, অনেক ভাষাই বিলুপ্ত হয়ে গেছে। সেটা উচ্চবিত্তের ভাষা ছিল, বড় লোকদের ভাষা ছিল বলে, হিব্রু ভাষা, সংস্কৃত ভাষা, এরকম অনেক বিখ্যাত ভাষায় পৃথিবী থেকে চলে গেছে। প্রধান কারণ, আগে যদি সংস্কৃত ভাষায় কথা বলতো কেউ, রামায়ণ আবৃত্তি করতো, জিভ কেটে নেওয়া হতো। সংস্কৃত এর মতন অন্তর্জ শ্রেণীর লোক এটা পড়তে পারবে না। হিব্রু ভাষা চলে গেছে, কারণ এটা অভিজাতের ভাষা ছিল। এই আভিজাত্যের জায়গা থেকে যখন সাধারণ মানুষের কাছে আমরা ভাষাকে নিয়ে আসতে পারবো, তখন সেই ভাষাই টিকে থাকবে। যেরকম এখন 30-40 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, তবুও আমরা মনে করি যে বাংলা ভাষা কিন্তু থ্রেটের মুখে, একটা হুমকির জায়গায় থাকে সব ভাষা সব সময়। কারণ অন্য ভাষা খুব সন্তর্পণে এই ভাষার মধ্যে ঢুকে এই ভাষার মাহাত্ম্য নষ্ট করে দিতে পারে। কিন্তু যদি একজন কবি থাকে, শক্তিমান কবি, সেই ভাষার উজ্জ্বল্য, এই ভাষার শক্তিটাকে প্রকাশ করতে পারে। মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, বিহারী লাল, তারপরে নজরুল ইসলাম, এই যে কবিদের যে পরম্পরা না, দরজার কবিরা ছিল এবং তারা আছে বলে এর শক্তিটা আমরা প্রকাশ করতে পারি, এবং এই শক্তিমান লেখকরা যতদিন থাকবে ততদিন বাংলা ভাষা বেগমান থাকবে। এখনকার তরুণদের কাছে আপনার গ্রহণযোগ্যতার সবচেয়ে শক্তিমান জায়গা কোনটা বলে আপনি মনে করেন, যে কারণে এই সময়ের তরুণরাও যে সারাক্ষণ ফেসবুকে থাকছে, ইউটিউবে থাকছে, কন্টেন্ট বানাচ্ছে, তারপরে নানানভাবে কথা বলছে, আউটিংয়ে যাচ্ছে, বন্ধু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কাছেও তো একজন কবি দরকার। আপনার ওই শক্তির জায়গা কোথায়, যে কারণে তারা আপনার সঙ্গে মিশবে? আমার শক্তির জায়গা হলো আমার অনেস্টি, সততা, এবং আমি যা বলি, যা বিশ্বাস করি, সেটা মানুষের জন্যই এবং তার কাজে লাগাবার জন্যই। আমার একটি লাইনও যদি তাদের কখনো কাজে লাগে, যদি একটি লাইনকেও তারা ব্যবহার করে উজ্জীবিত হয়, তো সেটি একজন কবির। কাল কিন্তু হাজার হাজার লাইন, বড় বড় বই নিয়ে যায় না। কাল কি নেয় আমি খুব সংক্ষেপে বলি। ধরেন মাইকেলের সেই কবিতা, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভমত্ত করুণী ভ্রমণ, এই লাইনটা হয়তো মনে রাখে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদ, এই তো আমার মনে রাখছি না। কিংবা ধরেন যে নজরুলের কোন কবিতা আমরা রাখে, মানে মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, হে দারিদ্র তুমি মনে করেছো মহান, এই তো মানুষ মনে রাখে। বলবীর চিরুন্নতম মশির। কিংবা মধ্যযুগের কবি আব্দুল হাকিম বলেন, যে জন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় না জানি, তাই না? হেলাল হাফিজের দুটো লাইন মানুষ মনে রেখেছে, যে এখন যৌবন যা যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এইরকমই রফিক আজাদ ভাত হারাম যা ধরনের মানচিত্র খাবো, তো ওই বড় বড় বই পৃষ্ঠা, রুদ্রের গান, তো মানুষ তো এরকম বইয়ের আমাদের এত কবিতা নিয়ে যাবে না। কাল 2-3-4টা লাইন নিয়ে যায়, এগুলো মানুষ বলে, আর যারা গবেষক তারা ওইগুলো গবেষণা করে আবার সে কবির মাহাত্ম্য নির্ণয় করে। তো সুতরাং ওই একটা লাইন লেখার জন্য হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হয়। যে কোনো একটা লাইন যদি মানুষ গ্রহণ করে, সেজন্য মাইকেল বলেছিলেন, রেখো মা দাসের মনে এই মিনতি করি তব পায়। একজন রেজাউদ্দিন স্টালিন, যিনি লিখেই চলেছেন, আর তিনি বলেই যাবেন, এটাই স্বাভাবিক। আর তাকে নিয়ে পোস্টমর্টেমের মাত্র একটা পর্বে সব গল্প তুলে আনবো, এরকম চিন্তা আমরা কেউ করিনি, এবং যারা এতক্ষণ আমাদেরকে শুনলেন, ফেসবুক লাইভে যারা যুক্ত থাকলেন, তারাও ভাবেননি। আসলে কিছু একটা অংশই তুলে ধরবার চেষ্টা করেছি। টিপিক্যাল ইন্টারভিউতে আমরা যাইনি, আমরা আমাদের মতো করেই গল্প করেছি। সেই গল্পে অনেক কথা উঠে এসেছে, এবং অনেক কথা হয়তো বা আজকে বলা হলো না। অন্য আর একটা সময় আমরা যখন বসবো আবার, সেই সময় আবার হয়তো বা অন্য কিছু গল্প আমরা করব। কিন্তু কিছু মূল কথা উঠে এসেছে, অর্থাৎ একজন সাহিত্যিক বা একজন কবি একটা সমাজের জন্য ভীষণ দরকার। এটা সমাজকে বদলে দেব, সমাজকে পাল্টে দেব, এত কিছুর ভাবনার জায়গা থেকে বলছি না, বলছি ওই জায়গা থেকে যে একজন কবি বা সাহিত্যিকই পরিশীলিত রাখতে পারেন আচরণের, পরিশীলিত রাখতে পারেন তার সমাজটাকে, পরিশীলিত রাখতে পারেন তার চারপাশের ব্যবস্থাটাকে। রেজাউদ্দিন স্টালিন হয়তো বা সেই চেষ্টাটাই করে যাচ্ছেন। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ যে পোস্টমর্টেমে আমি আপনাকে নিয়ে বসতে পেরেছি, এবং আপনি আমার এবং আমাদের সবার পছন্দের মানুষ। আপনি তো ভালো থাকবেনই,
আর আমাদের পোস্টমর্টেমের এই শ্রোতা এবং রেডিও ট্যুরের ফেসবুক লাইভে যারা ছিলেন এতক্ষণ, তাদের উদ্দেশ্যেই সব কথা বলেছেন। আজকে যদি একটু আপনাকে দিয়ে শেষ করি। অনেক ধন্যবাদ টুটুল। আপনার পোস্টমর্টেম এই নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং এখানে নিশ্চয়ই কৃতবিদ্য মানুষরাই আসেন এবং তাদের গল্প বলেন। আমার জীবনের অনেক ঘটনা হয়তো বলা সম্ভব নয়, বলিও নি, যতটা রাগ ঢাক করে বলা সম্ভব সেটা বলেছি, কিন্তু মূল কথাটা বলার চেষ্টা করেছি। যেটি অনিবার্য সত্য, সব জায়গায় বলিও নি, অনিবার্য সত্যটা প্রকাশ করতে হয় মানুষকে, সেটাই করা উচিত। এবং প্রত্যেকটা মানুষের জীবনে একটা সংগ্রাম থাকে, সেই সংগ্রামের ভেতর দিয়ে আমরা বেড়ে উঠি। আজকে রেডিও টুডের এই পোস্টমর্টেম অনুষ্ঠানে টুটুলের সঙ্গে সময় কাটাতে পেরে আমার খুবই ভালো লাগছে। এবং আমি মনে করি আজকে যারা আমার দর্শক শ্রোতা আছেন এই অনুষ্ঠানের, তারা নিশ্চয়ই বুঝবেন যে একজন মানুষ এমনিতেই সামনে এগোয় না, তার সঙ্গে থাকে একটা সংগ্রাম, একটা প্রেরণা, একটা দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। আমি সবার মঙ্গল কামনা করছি এবং আমরা একটা গণতান্ত্রিক, একটি দারিদ্র্যমুক্ত, অশিক্ষামুক্ত, সংস্কারমুক্ত একটি সুন্দর দেশ চাই, একটি সুন্দর পৃথিবী চাই, যা হবে কবিতার মতো সত্য সুন্দর। আপনার কাছ থেকেই আপনার এই মুহূর্তে মনে পড়ছে আপনার পছন্দের, আপনার লেখা কোনো একটা কবিতা দিয়ে আজকের পোস্টমর্টেম শেষ করতে চাই। আমার কবিতার শিরোনাম হচ্ছে সূচনা পর্ব, যে কবিতাটা মনে করি। তার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। আমরা ফেসবুক লাইভ থেকে এখনই বিদায় নিচ্ছি, আর সেই সঙ্গে রেডিও টুডের অগণিত শ্রোতা যারা 89.6 FM শুনলেন তাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। যদিও এই লাইভটা শেষ হয়ে গেলে আবার ফোন কলসে যাব, অর্থাৎ আপনারা চাইলে এই বিষয় নিয়ে ফোন করতে পারবেন এবং আপনাদের যে কোনো মতামত জানাতে পারবেন। তো এখন আমরা আমাদের সবার প্রিয় কবি রেজাউদ্দিন স্টালিন, তার কণ্ঠেই তার লেখা কোনো একটা কবিতার অংশ বিশেষ শুনতে শুনতেই এই ফেসবুক লাইভ থেকে বিদায় নেব। কবিতাটির সূচনা পর্ব খুব বড় কবিতা নয়। সূচনা পর্ব কবিতাটি বলা, অনেকে মনে করেন যে এটা আমার একটা আইকন পোয়েম। আমার সময় গোখরের মতো বিভাজিত, মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা। আমার জন্ম কোনো সময়কে ইঙ্গিত করে না, এমনকি ঘটনাগুলো মুহূর্তের শৃঙ্খল মুক্ত। যখন পৃথিবীতে কিছুই ঘটছে না, তখন সময়কে জিজ্ঞাসা চিহ্নের মতো তিতু। আমাকে শুধু মৃত্যুর ভয়ে সময়কে শনাক্ত করতে চায়। একজন জীবাশ্মবিদের কাছে 1000 বছর কিছু নয়, একজন দার্শনিকের কাছে অর্বুদ বর্ষ নিমেষকাল মাত্র। কিন্তু আমার সময় আমাকে স্পর্শ করেছে পিপাসার মতো। আমি কোনো ঘটনার আগেই শনাক্ত করেছি মুহূর্ত, আর যাত্রার আগেই প্রারম্ভ। একটি অভূমিষ্ঠ ভ্রূণের জন্য পৃথিবীতে কোনো সময় সূচিত হয় না। জন্ম চিৎকারহীন, পূর্ব ঘটনা পৃষ্ঠ ভ্রূণটি কেবলই কি ঘটনারহিত। আমার সময় গোখুরের মতো বিভাজিত, মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা। আমার জন্মের আগে পৃথিবীতে কোনো লগ্ন ছিল না, আমার চিৎকারে পৃথিবীর প্রথম সূচনা।